আচ্ছা, আমরা শব্দ আসছে বসুন। আমরা একটু আমরা একটু যারা, হ্যাঁ ঠিক আছে, এখন সবাই মিউট করে ফেলেছি। আমাদের ক্লাস এখন শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার মাইক্রোফোনটা বন্ধ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছি। আমরা আমার হাত দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা গতদিনেও এটা পিএন জাংশন ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। এটার উপকারিতা কি, ডায়োডের ব্যাপারটা কি, কারণ এটা সেমিকন্ডাক্টরের সবচেয়ে বেসিক ডিভাইস। সো এই জন্য এটা একটু প্রথম দেখিয়েছিলাম। প্রথমে যদি আমি সেমিকন্ডাক্টর ফিজিক্স নিয়ে আলোচনা করতাম তাহলে আপনারা বোর্ড হয়ে যেতেন, সেই জন্য আমি এই কাজটা করিনি। সো আজকে আমাদের কিছুটা আমরা থিওরিতে যাব এবং ক্লাস শেষে, এবং ক্লাসটা আমাদের আজকে একটু লেংদি হবে। একটু আপনারা কিছু মনে করবেন না, ক্লাসটা লেংদি করতে হচ্ছে কারণ আমাদের পরীক্ষার দিকে এগিয়ে আসছে। আপনাদের কিছু থিওরি জিনিসপত্র দিতে হবে আমাকে, আপনারা পড়বেন, মুখস্থ করবেন, ঘাটাঘাটি করবেন। এই তো এখন আমরা আজকে একটু থিওরিতে যাই। তো এখন পিএন জাংশনে এরকম করে আমি বলেছিলাম সেদিনকে। সো এখন প্রশ্ন আপনাদের আসতে পারে, অনেকে জানি আমরা, তারপর আমি একটু গোড়া থেকে জিজ্ঞেস করছি। তো পিএন জাংশন, পিএন পিএন বারবার লিখছি কেন, অকারণে লিখছি কেন, এটা একটা কথা। এখন এই ঘটনাটা কি? পিএন এটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। পরিষ্কার কথা, সেমিকন্ডাক্টর নামটা শুনেছেন, কিন্তু এখানে একটা এক্সট্রিনজিক টার্মটা আসছে। এই ঘটনা কি তাহলে? এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর মানেটা কি? এরা এন পি দুইজনই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, শুধু সেমিকন্ডাক্টর বললেই তো হয়ে যেত। তাহলে আমরা একটু এগোই, জিনিসগুলো একটু বুঝতে হবে। সেমিকন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে পরিবাহী, সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী। হ্যাঁ, তাহলে এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক কঠিন একটা শব্দ কেন বলছে, কাকে বলছে এটা? তাহলে ঘটনা হচ্ছে আবার এখানে তারপরে বলা হচ্ছে এক্সট্রিনজিক কি করে তৈরি হয় তা বলে দিলাম আমি। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে ডোনার বা অ্যাকসেপ্টর অ্যাটম বসিয়ে যোগ করে দিলে আমার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। বুঝবো কিভাবে? ব্যাপারটা এই হয়েছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে এটা বোঝাচ্ছে, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটাকে যদি আমি কোনো ইম্পিউরিটি মানে কি, খাদ দিয়ে, এই ডোনার বা অ্যাকসেপ্টর এটা হলো খাদ, কোনো একটা, এটা হলো পিওর একটা সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা মানে হলো পিওর সেমিকন্ডাক্টর, ফ্রেশ, জাস্ট ওই মেটেরিয়ালটাই আছে, সিলিকন তো সিলিকনই আছে, আর ও জার্মেনিয়াম তো জার্মেনিয়ামই আছে। তো এটা পিওর সোনা, যেমন পিওর সোনা এক কথা, তা খাদ মিশানো সোনা এক কথা, ব্যাপারটা তাই। এটা ধরে নেন পিওর সোনা, তার সাথে খাদ মিশালেন, তাহলে উত্তরে আসছে আপনার খাদ মিশানো সোনা। এই তো, তার গ্রেডিং হচ্ছে কত পার্সেন্ট সোনা, এরকম। তো ব্যাপারটা এই জায়গাটা একটু ডিফারেন্ট। তো আমি সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলছি, এটা পিওর সেমিকন্ডাক্টর, এর সাথে কিছু খাদ মিশানো, ইম্পিউরিটি মানে খাদ, পিওর, ইম্পিওর মানে হলো খাদ মিশানো, ওটার সাথে ভেজাল। তো ভেজালটা যোগ করে যেটা আমি পাচ্ছি সেটাকে বলা হচ্ছে, সেটা ভেজাল মিশ্রিত যে সেমিকন্ডাক্টর, সেটাকে আমি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলছি। এবং যে প্রসেসে এটা করা হয় এটাকে ডোপিং, এই ব্যাপারটা হলো ডোপিং করা। তাহলে আমার এখন কথা হচ্ছে, সব একই কথা আসলে, পি আর এন, তাহলে একই ঘটনা ঘটছে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে সাথে যদি আমি অ্যাকসেপ্টর অ্যাটম যোগ করি, পরিষ্কার কথা, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে আমার পিওর যে সেমিকন্ডাক্টর, পিওর একদম ফ্রেশ যে সেমিকন্ডাক্টর, সিলিকনই আছে ওর মধ্যে, আর কিছু নেই। তো সেই রকম পিওর সিলিকন মানে খুব কষ্ট এগুলো পাওয়া যায়, এগুলো আপনাকে যখন প্রসেস করতে 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 পিওর একটা সিলিকন, ওর মধ্যে ইম্পিউরিটি, এর মধ্যে কোনো ইম্পিউরিটি নেই, কিন্তু যখন আমি ইম্পিউরিটি অ্যাড করবো খুব হিসাব মতো অ্যাড হয়, খুব হিসাব মতো, আমার মাপে হিসাব হবে। পরিষ্কার বলি, একটু প্রথম দিক থেকে বলতে থাকি, প্রায় 10 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, এইরকম পরিমাণ
পিওর সিলিকনের মধ্যে আপনার একটা খাদ মিশানো হবে, একটা পরমাণু খাদ। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন মানে বিরাট অনেক পরিমাণ আপনার পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে খুব খুব অল্প ভেজাল মিশানো হবে, তাতে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। এই ভেজালটা কি ধরনের ভেজাল? অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর যাতে যে নিতে জানে, অ্যাকসেপ্টর অ্যাটম মানে হলো যে নিতে জানে। এখন এইটুকু বোঝেন তো, অ্যাকসেপ্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে অ্যাকসেপ্টর মানে যে নেয়, অ্যাকসেপ্ট করা কি গ্রহিতা, এই জাতের অ্যাটম যদি আমি যোগ করতে পারি তাহলে তাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে আমি যদি ডোনার অ্যাটম যোগ করি তাকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। কি বুঝলাম? কিছুই বুঝিনি। তাহলে আমাদেরকে একটু এগোতে হবে। আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পিএন জাংশন বোঝা, এবং সে একটা সুইচের মতো বিহেভ করে। আমরা কি শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ জি হ্যাঁ। স্যার। আচ্ছা ঠিক আছে, এটা এটা সুইচের মতো বিহেভ করবে। আবার এই পি এন আমাদেরকে অ্যাকসেপ্টার এতে মিশায়, পি তে অ্যাকসেপ্টার অ্যাটম মিশায় ভেজাল হিসেবে, আর এন টাইপ যেটা আছে তার মধ্যে ডোনারটা মেশায়, ডোনার টাইপ যে দাতা। ঘটনা কি তাহলে? এখানে তো কিছুই বুঝলাম না। তাহলে আমরা পরবর্তী আস্তে আস্তে এগোতে থাকি। এখন আবার কিছু কিছু জিনিস ঝামেলাগুলো দেখেন। যেমন আমি এখানে পজিটিভ দিচ্ছি, আবার আমি পিএস সাইড যখন পজিটিভ দিচ্ছি, যখন নেগেটিভ দিচ্ছি, এখানে আমি একটা দাগ কিছুটা গ্যাপ করে রাখছি। আবার যখন আমি এদিকে পজিটিভ দিচ্ছি এদিকে নেগেটিভ দিচ্ছি, এখানে গ্যাপটা বড় হয়ে যাচ্ছে। আমরা গতদিনে একটা জিনিস দেখেছিলাম, যখন আমি এখানে পজিটিভ দিচ্ছি, পিএস সাইডে পজিটিভ দিচ্ছি, এই পি যেদিকে আছে সেদিকে পজিটিভটা দিচ্ছি, আর এন যে সাইডে আছে সেইটাকে আমি কি নেগেটিভ দিচ্ছি, তাই তো? তাহলে এটাকে কি বায়াস বলতাম মনে আছে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। এবং কথা হয়েছিল যে ফরওয়ার্ড বায়াস যখন হবে পি এর সাইডে যদি পজিটিভ এবং এন এর সাইডে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করবে। এবং পিওর যখন যে বাস্তব যে মেটেরিয়াল, যখন বাস্তব মেটেরিয়াল যেমন প্র্যাকটিক্যাল এলিমেন্ট যেগুলো সিলিকন, জার্মেনিয়াম, কিন্তু তাদের ক্ষেত্রে বিভিন্ন ড্রপ হবে। তো সেই ড্রপের গল্পটা এখানে আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তে আলোচনা হবে না। এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল। পরিষ্কার কথা, বেরিয়ে এটা বাধা, একটা প্রাচীর, এবং খুব চিকন একটা প্রাচীর। আমরা আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু। আর এখানে ঘটনা কি? এখানে একটা এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি? যখন আমি এন এর সাইডে পজিটিভ দিচ্ছি, পি এর সাইডে যখন আমি নেগেটিভ দিচ্ছি, পার্থক্যটা কি? এই জিনিসটা বড় হয়ে গেল, তাই না? এই মাঝখানের প্রাচীরটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তো। এখানে চার্জ ফ্লোর ব্যাপারটা আরো দুরূহ হয়ে যাচ্ছে। এখানে যেমন একটু দুরূহ, একটু কঠিন, যখন আমি রিভার্স করে দিচ্ছি, রিভার্স বায়াস মানে এন এর সাইডে যখন পজিটিভ দিয়ে দিচ্ছি, পি এর সাইডে যখন নেগেটিভ দিয়ে দিচ্ছি, তখন দেখেন এই প্রাচীরটা বড় হয়ে যাচ্ছে। এখন তাহলে আমাদের বুঝতে হবে আসলে ঘটনাটা কি হচ্ছে। আমরা তাহলে এগোই আস্তে আস্তে। এখন তাহলে আমাদের বুঝতে হবে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ঘটনা কি। তো পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরের ঘটনাটা বুঝতে হলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে সেমিকন্ডাক্টর কি। সবার প্রথমে আমাদের বুঝতে হবে সেমিকন্ডাক্টর। যখন সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা শুরু করব, তখন আমাদের অনেকজন এসে হাজির হয়ে যাবে। কন্ডাক্টর আসবে, সেমিকন্ডাক্টর আসবে, ইনসুলেটর আসবে। এই তিন ধরনের ইলেকট্রিসিটির সাথেই তো বিহেভিয়ার। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আমি পরিবাহীর ব্যাপারে আলোচনা করছি। তো সেমিকন্ডাক্টরটাকে বুঝতে হলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতার ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো যখন সেমিকন্ডাক্টরের পরিবাহিতার ব্যাপারটা আসছে, তখন বাদবাকি অন্য ধরনের পরিবাহিতার সাথে তার একটা তুলনা হবে। সেই তুলনাটা আমাদের একটু করলে আমরা বুঝবো সেমিকন্ডাক্টরের খেলাটা কোন জায়গায়। তাহলে আমরা কন্ডাক্টর মানে পরিবাহী, যেগুলো ধাতু যেগুলা, সেগুলো রূপা, তামা, সোনা, এই লোহা, অ্যালুমিনিয়াম, এই। আবার সেমিকন্ডাক্টর সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এরকম অনেক ধরনের আছে। ইনসুলেটর কাঁচ ইনসুলেটর আছে, হীরা ইনসুলেটর আছে, এরকম প্রচুর ইনসুলেটর। আর আপনি ইনসুলেটর সম্পর্কে আর বলে কি লাভ? তারের উপর যেটা দেওয়া হয় সেই ইনসুলেটর বলে শেষ করা যাবে না। কাঠ, খড়, মর যা আছে সব ইনসুলেটর। অন্তরক মানে এই বিদ্যুৎ কোনোদিনও আপনি দিলে পরিবহন করবে না সে। তো এই মেটেরিয়াল গুলো মানে শ্রেণী, আপনাকে যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলটা শেষ হবে না। জাস্ট হালকা এক্সাম্পল দিলাম। এখন কন্ডাক্টরে আসি আমরা। তো কন্ডাক্টরটাকে একটু বোঝা দরকার। আমরা কন্ডাক্টরটাকে যদি আমি বুঝতে যাই, প্রথমে আমাদের একটু
এসএসসি তে চলে যেতে হবে। এসএসসির আমরা একটু মনে করে দেখি, পরমাণু, পারমাণবিক সংখ্যা মনে আছে আমাদের? ইলেকট্রন বিন্যাসের কথা কি আমাদের মনে আছে? জি স্যার মনে আছে। একটু একটু মনে আছে, তাহলে দাঁড়ান আমি ওটার জন্য আঁকিছি কিনা। আচ্ছা, এইটা একটু একটু বুঝে যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা তারপরে আচ্ছা, সিলিকন, এটা এখানে কয়টা 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 ইলেকট্রন দেখা যাচ্ছে দেখেন তো, গুনে দেখেন তো। 13 স্যার। দেখেন তো 13 হচ্ছে কি? 14টা। কিন্তু আমি কি ভুল রাখলাম? তাহলে সিলিকনের কি পারমাণবিক সংখ্যা 14? জি জি 14 তো নাকি মনে আছে সিলিকন? 14টা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13 আর সিলিকন হলো 14, তাই তো? জি স্যার। জি এই তো হয়ে গেল। ম্যাগনেসিয়াম 12। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এটা খুব ভালো করে খেয়াল করে দেখি। এটা এখানে 3টা শেল দেয়া আছে, তাই না? এটা প্রথম, আস্তে আস্তে শেলগুলো মানে শেলটার খোলক যেগুলো আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে। তো আমার একটা কথা আমাদের মনে আছে কিনা জানি না, কেন্দ্রের দিকে ইলেকট্রনের একটা আকর্ষণ আছে, এটা আমাদের মনে আছে? কেন্দ্রের দিকে ইলেকট্রনের একটা আকর্ষণ আছে। তাহলে আমি এই ইলেকট্রনটাকে যদি বার করতে চাই, আমার এই ইলেকট্রনটাকে বার করতে চাই, যে শক্তি লাগবে এই ইলেকট্রনকে বার করতে, কোন শক্তির পার্থক্য কি? এটাতে বেশি শক্তি লাগবে নাকি একে বার করতে বেশি শক্তি লাগবে? বাইরেরটা বের করতে কম শক্তি লাগবে। হ্যাঁ, বাইরেরটা বার করতে কম শক্তি লাগবে, কারণ ভেতরটা তো টেনে ধরে আছে আর বাইরেরটা ভেতর থেকে দূরে, তাই ওর টানটা কম। আমরা বুঝতে পারছি জিনিসটা? তো সাধারণত পরিষ্কার একটা কথা বলি, এইটা একটা সিলিকনটা আমি এখানে দিয়েছি জাস্ট, যেহেতু আমি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছি। আমি যদি এখন পুরো কেমিস্ট্রি পড়াতে বসি আমাদের অনেক বড় লেকচার হয়ে যাবে। আমাদের জাস্ট বোঝা নিয়ে কথা, জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা জাস্ট এখানে। এখন আমরা কি জানি আমাদের যে আউটার মোস্ট মানে একদম বাইরের যে খোলকটা, সেই খোলকে যে ইলেকট্রন আছে তারাই যোজনী ইলেকট্রন, আমরা মনে আছে একটু একটু? জি স্যার। যোজনী কি ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না? না মনে পড়ছে না সঠিক স্যার, প্রপারলি মনে পড়তেছে না স্যার। আচ্ছা, সিলিকনের যোজনী কত? 4। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। 3। হ্যাঁ, পটাশিয়ামের কত? 5। 3। পটাশিয়ামের 3 আর 5। স্যার আবার পড়তে হবে এগুলা স্যার। তাহলে পড়বেন, বাড়িতে বসে পড়বেন, বেশি বেশি পড়তে হবে না, মাথা খারাপ হয়ে যাবে। কেসিএল ক্লোরিন 1, পটাশিয়াম কত? 1। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমাদের বিষয় না, ওটা আলাদা বিষয়। আমরা সেমিকন্ডাক্টরিং আলোচনা করছি, এখানে আলোচনা শেষ করে বেরিয়ে চলে যাব, এই জায়গায় থাকবোই না। তো এখন আমাদের কথা হচ্ছে যে কোন একটা পরমাণুর যে একদম বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো, আউটার মোস্ট একদম বাইরের যে বহিস্তরে যে ইলেকট্রন থাকে, তারা বিভিন্ন রকম বন্ধনতে তারা এগুলোতে অংশগ্রহণ করে। প্লাস যোজনীটা, বন্ধনের ব্যাপারটা যোজনীর সাথে রিলেটেড, তাই না? আরেকটা জিনিসের সাথে যখন বন্ধন হবে, সেটা তো যোজনী ছাড়া তো আর যোজ্যতা ছাড়া তো আর হবে না। তো যোজনী মানে হচ্ছে ভ্যালেন্স, এখানে আমি ভ্যালেন্স শব্দটা ব্যবহার করবো, ভ্যালেন্সি যোজনী। আর ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন, যেগুলো এইভাবে এগুলো। তো এই যে বাইরের যে ইলেকট্রন গুলো আছে, এগুলো হলো যোজ্যতা ইলেকট্রন। এখানে ইলেকট্রনের সংখ্যা আপনার দেখেন 4। তো এখন কথা হচ্ছে আমাদের কি একটু একটু মনে আছে যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন একটু একটু মনে আছে? আচ্ছা ঠিক আছে, মনে আছে। সমযোজী বন্ধনটা আমি এখানে আমাদের যে বন্ধনটা কাজ করবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমাদের কি এটা মনে আছে, যখন একটা ক্রিস্টাল মানে কেলাস যেটাকে বলে, অথবা পরিষ্কার কথা বলি যে অনেকগুলো ওই বস্তুটা, সিলিকন যে বস্তুটা বা কোনো একটা বস্তু, তো ওই মেটেরিয়ালটা দিয়ে তৈরি পুরো বস্তুটা। আমরা কি জানি সেই বস্তুটার মধ্যে পরমাণুগুলো একটা বন্ধনে আবদ্ধ থাকে, এটা আমাদের মনে আছে?
জি স্যার। বন্ধ পরমাণুগুলো যদি বন্ধনে যদি কোনো মেটেরিয়ালের মধ্যে না থাকে তাহলে তো মেটেরিয়ালটা তৈরি হবে না, তাই না? ফরমেশনটার জন্য এটা লাগবে। তো এখন কথা হচ্ছে, আমি ক্রিস্টালের কথা বলছি। ক্রিস্টাল শব্দটা আসলে পরমাণুগুলো এমন টার্মগুলো আসে যে এমন ভাবে বিন্যাসটা থাকে যাতে করে সেটা একটা সুসজ্জিত একটা বিন্যাস, এটা জাস্ট ক্রিস্টাল বলে এটাকে। তো এখন এখানে আমরা সিলিকন সম্পর্কে যদি আমি একটু আলোচনা করি, আমি এখানে দেখেন এই সিলিকনটা পাশের সিলিকনের সাথে কানেক্টেড, তাই না? আবার ওপরে সিলিকনটা কানেক্টেড, আবার এইদিকে সিলিকন, এরকম এরকম করে পুরোটাই কানেক্টেড থাকে। আমি এখানে অল্প দেখিয়েছি, ফুল একজন। এখন সিলিকনের হাত কয়টা? পরিষ্কার কথা, সিলিকনের হাত কয়টা? 4টা। কারণ তার 4টে ইলেকট্রন। এখানে দেখি 1 1 2 3 4, 4টে ইলেকট্রন, তাহলে সে 4টা তার হাত। এখন কথা হচ্ছে এইভাবে বাঁধনটা হলো কেন? বাঁধনটা হলো পরিষ্কার, এখানে একটা সিলিকন ধরে নেন না, এখানে একটা সিলিকন ধরে নেন, এখানে একটা সিলিকন আছে, সব জায়গায় সিলিকন আছে। তো এখন পরিষ্কার কথা, এ যখন আমাদের কি মনে আছে এই যে বন্ধনগুলো কেন করে? বন্ধনগুলো এই কারণে করে সে যেন নিউট্রাল গ্যাস, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের মতো তার স্ট্রাকচারটা তৈরি করতে পারে। দেখেন বাইরে 8টা করে ফেলেছে সে, বাঁধনে সে 8টা হয়ে যাচ্ছে। তাহলে এ বুঝতে পারছেন, একটু স্থিতিশীল আচরণ করবে তাহলে। না ছুটি তো। হ্যাঁ, সরি স্যার। আচ্ছা, তাহলে এর বাঁধনগুলো এমন হচ্ছে যে আউটার মোস্ট শেলে যেন মনে হচ্ছে যে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা হয়ে যাচ্ছে। দেখেন 8টা এর সাথে আরেকটা, এর পাশের জন্য কানেক্টেড, পাশের জন্য একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন কানেকশন, এদিকে আরো দুটো আরেকজনের সাথে ইলেকট্রন কানেকশন, এদিকে আরেকজনের সাথে ইলেকট্রন কানেকশন, এদিকে আরেকটা ইলেকট্রন। তো এইভাবে তার পুরো সিস্টেমটা, এভাবে ক্রিস্টালটা তৈরি। এইবার কথা হচ্ছে এভাবে বাঁধনটা পুরো এরকম ভাবেই আছে। তাহলে আমরা উপরে চলে যাই, আবার আমরা যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাই। তো এখন কন্ডাক্টরটা আমি একটু আগে একটা সেমিকন্ডাক্টর দেখিয়ে বুঝিয়েছি, তো কন্ডাক্টরের জায়গায় আসি। কন্ডাক্টরে একটা কথা বলি, কন্ডাক্টরে যোজনী কেমন হয় বলেন তো? কন্ডাক্টরে মানে কন্ডাক্টর ধাতুর কথা বলছি, ধাতুদের ক্ষেত্রে আউটার মোস্ট শেলে কেমন ইলেকট্রন থাকে? বাইরের শেলে কয়টা ইলেকট্রন থাকে? কেমন ইলেকট্রন থাকে? কম ইলেকট্রন থাকে। কম ইলেকট্রন থাকে, কিন্তু আমাদের কি মনে আছে ধাতব বন্ধনের কথা? স্যার মনে আছে আমাদের মনে আছে কিনা আমি জানি না, তারপর আমি বলি। ধাতব বন্ধনের ক্ষেত্রে প্রতিটা পরমাণু থেকে মুক্ত ইলেকট্রন বেরিয়ে যায় এবং পুরো সেই ধাতুটায়, পুরো মেটালটায় তারা ঘোরাঘুরি করে, তারা কোনো বিশেষ পরমাণু নিজস্ব হয়ে থাকে না। একটু মনে পড়ছে নাকি? এবং তারা ফ্রি ইলেকট্রন, সব জায়গায় মুভমেন্ট করতে পারে। এবং আপনি যদি সেখানে আপনি যদি বিভব পার্থক্য অ্যাপ্লাই করেন, মানে পটেনশিয়াল ডিফারেন্স, মানে ভোল্টেজ দেন, সাথে সাথে ওটা কন্ডাক্ট করবে, যা কিচ্ছু করতে হবে না আপনাকে, ইলেকট্রিসিটি দেওয়ার সাথে সাথে ওটা ফ্লো করবে চার্জটা। বুঝতে পারছেন কথাটা? জাস্ট শোনেন, কঠিন হয়ে যাচ্ছে নাকি? না স্যার বলেন। আচ্ছা, বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, মেটেরিয়াল আছে, পড়বেন আপনারা। তো এখন ঘটনা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড সম্পর্কে আমরা একটু দেখি। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে, ব্যান্ড এই শব্দগুলো বলতে বোঝা হচ্ছে এনার্জি লেভেলটা। তো ও যখন এই যে ইলেকট্রন গুলো আমি সিলিকনের ক্ষেত্রে দেখিয়েছি, এই ইলেকট্রন গুলো কন্ডাকশন করতে পারে, কিন্তু কথা হচ্ছে এই ইলেকট্রন গুলোকে তো বেরোতে হবে। আপনি দেখেন একটা ক্রিস্টালের মধ্যে সবাই কানেকশন হয়ে বসে আছে, সো কোনো একটা জিনিস চার্জ এমনি এমনি ঘুরে ঘুরে বেড়াতে পারবে না, সো সব টান টান হয়ে আছে। তাদের এগুলো বার করতে হলে কিছু একটা উপায় আপনাকে বার করতে হবে। 1 নাম্বার উপায় হচ্ছে, মানে 1 নাম্বার উপায় 2 নাম্বার উপায় পরে বলছি। তো এরা সব কানেকশন আকারে আছে, মানে প্রচন্ড এই বন্ধনগুলোর জোর আছে। এক জোর যদি ভেঙে যদি বার করতে পারেন 2-1টা, তাহলে কন্ডাকশন করবে। কিন্তু ধাতুর ক্ষেত্রে, মানে যখন আপনি পরিবারিক ক্ষেত্রে ওয়্যারের কথা বলছি, তারের কথা বলছি, তখন কি তার তো এমনি কন্ডাক্ট করে নাকি? আপনি ভোল্টেজ দিলেই তো কারেন্ট ফ্লো করবে নাকি? বললাম না কতদিন? কিন্তু
একটা রেজিস্ট্যান্সে এদিকে ওদিকে যা দেন এমনি কারেন্ট ফ্লো করবে না? জি স্যার। জি স্যার। একটা পরিবাহীর ক্ষেত্রে সব সোজা, পরিবাহীর ক্ষেত্রে ফ্লো করবে কারেন্ট। কিন্তু আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অর্ধপরিবাহীর কথা বলছি, কারণ অর্ধপরিবাহী নিয়ে ইলেকট্রনিক্সের আলোচনাটাই অর্ধপরিবাহী নিয়ে। এখন আমরা একটু খেয়াল করি এই জায়গাটায় কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেন যে ভ্যালেন্স ব্যান্ড মানে যোজ্যতা মানে ইলেকট্রন যেগুলা, যে আউটার একদম বাইরেকার শেলে যে ইলেকট্রন গুলো আছে ধাতুর ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে তারা সহজেই কন্ডাকশন তাদের কন্ডাকশন ব্যান্ডের সাথে ভ্যালেন্স ব্যান্ডটা মিশে আছে। এর মানে আপনাকে কিচ্ছু করতে হবে না, যে ইলেকট্রন গুলো ধাতুতে আউটার মোস্ট শেলে আছে, বহির্খোলকে আছে, তারা সুন্দরভাবে কন্ডাকশনে অংশগ্রহণ করতে পারবে। কারণ এখানে একটি এনার্জি তুলনা করা হয়েছে। কন্ডাকশন করতে হলে যে এনার্জিটা আর ভ্যালেন্স আউটার মোস্ট শেলে যে তাদের যে স্ট্রেংথটা একই রকম অবস্থা। সো কিচ্ছু না, জাস্ট ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে মানে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে জাস্ট বিদ্যুৎটা প্রবাহ হবে। কিন্তু আর ইনসুলেটরের ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকে যদি আপনি ভোল্টেজ দেন, কারেন্ট কি ফ্লো করবে? প্লাস্টিক না স্যার। কেন করবে না? কারণ সে ইনসুলেটর মানে অন্তরক মানে অপরিবাহী, পরিষ্কার কথা। তো এখন কথা হচ্ছে, তো এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে কথাটা হচ্ছে যে এর ভ্যালেন্স ব্যান্ড মানে আমি একটু কি বলছি, কেউ একজন বলতে পারবেন ভ্যালেন্স ব্যান্ড কাদেরকে বলা? ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলা হয়? পরিষ্কার কথা, ভ্যালেন্স ইলেকট্রন কারা? শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। তো ভ্যালেন্স ব্যান্ড মানে কি? ওই ইলেকট্রনদের যে শক্তি থাকে সেটাকে ভ্যালেন্স ব্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে? ওই ইলেকট্রনের শক্তিটাকে আমি ভ্যালেন্স ব্যান্ডে এর সাথে বলছি, তুলনা করছি। তাহলে ওরা কন্ডাকশনে অংশগ্রহণ করলে এই এতটা শক্তি আসতে হবে ওদের, বুঝতে পারছেন? এদেরকে কন্ডাকশন করাতে হলে এতটা শক্তি লাগবে। আপনি এতটা শক্তি দিতে পারবেন? আপনি যখন শক্তি দিতে থাকবেন ওই জিনিসটা পুড়ে যাবে, তাও এতটা শক্তিও পাবে না, তার আগেই ধরে যাবে। এই হলো গল্প। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডে সেখানেও ইলেকট্রন থাকে না। ভ্যালেন্স ব্যান্ডে পূর্ণ ইলেকট্রন থাকে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে না। আমার আকারটা সমস্যা হয়েছে, আমি বইয়ে যখন যাব তখন আমি জিনিসটা বুঝাই দেবো। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন একদম মোটেও থাকে না, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকে, পুরো বোঝাই থাকে। কিন্তু আপনি যদি এনার্জি অ্যাপ্লাই করেন, ভালো রকম এনার্জি অ্যাপ্লাই করেন, এনার্জি মানে কি? আপনি যদি গরম করেন জিনিসটাকে, আপনি যদি লাইট ফেলেন জিনিসটাকে, আর একটা কায়দা আছে, আপনি যদি ইমপিউরিটি মিশান, ভেজাল মিশান। কয়টা বলেন? কয়টা বললাম? তিনটা বললাম। আলো যদি মারি এক স্টাইল, গরম করে যদি টেম্পারেচার দিয়ে আর কি স্টাইল, আর 3 নাম্বার হলো ভেজাল মিশানো। তো এই সব কায়দাগুলো, আরো কায়দা আছে, এই মোটামুটি 3টা কায়দা বললাম। এটা করলে একমাত্র ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে যায়, তখন এ ফ্লো করে। এখন কথা হচ্ছে, আমি পরিষ্কার কথা, যখন তাপের প্রশ্ন উঠছে, তাহলে পরম শূন্য তাপমাত্রা কি বলেন তো? পরম শূন্য তাপমাত্রা মনে আছে? পরম শূন্য তাপমাত্রা কেলভিন ইউনিট বলতে পারবেন আপনারা? কেলভিন ইউনিট জিনিসটা সর্বনিম্ন কত হয়? 0 কেলভিন, মনে আছে? জি স্যার। 0 কেলভিন হলো পরম শূন্য তাপমাত্রা না? জি স্যার। খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, দরকার নেই খেয়াল করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা তো সেলসিয়াসে কাজ করি, আমরা যেগুলো বলছি সেলসিয়াসে বলছি, সেন্টিগ্রেড সেলসিয়াস যেটা একই জিনিস। ফারেনহাইটটা হিসাব করি, জ্বরটার মাপার ক্ষেত্রে ফারেনহাইটটা ইউজ করি। আর সেলসিয়াসে পানি ফুটলে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটে, তাই জানি। আর 100 ডিগ্রি ফারেনহাইট হলে গা গরম হয়, তাও জানি। 100 ডিগ্রি ফারেনহাইট 100 ডিগ্রি সেলসিয়াস এক না। আবার 100 কেলভিন আলাদা কথা। আমাদের একটু মনে আছে কি, বরফের টেম্পারেচার 273 কেলভিন, একটু মনে আছে নাকি? পরিষ্কার কথা, 273 এর সাথে আপনি যদি সেন্টিগ্রেড যোগ করেন
তাহলে ওটা কেলভিনে হিসাব হবে, মানে জিরোটা ওদের কাছে 273 কেলভিন, 0°C। সো কতটা নিচে কতটা কম টেম্পারেচার আপনি খালি কল্পনা করে দেখেন, 0 কেলভিন। সেই সময় সেই যে পরম শূন্য তাপমাত্রা, যে থিওরিটিক্যাল যে পরম শূন্য তাপমাত্রাটা রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা, এইটুকু বুঝতে পারছেন তো? ঠান্ডা ঠান্ডা এই টেম্পারেচারটাতে এই ভ্যালেন্স ইলেকট্রন গুলো কোন প্রকারে কন্ডাকশন ব্যান্ডে আসতে পারে না। যদি পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন গুলো পরম শূন্য তাপমাত্রায় কন্ডাকশন ব্যান্ডে কোন প্রকারে অংশগ্রহণ করতে পারে না, এই হলো কথা। তো সেখানে আসতে হলে আপনি যখন রুম টেম্পারেচার, আমাদের রুম টেম্পারেচার আমরা কত সেলসিয়াস ধরি বলেন তো? 25-27 এরকম ধরি, তাই না? তো এখন এই রুম টেম্পারেচার কেউ 27 ধরে, তো এই 27-এ এরকম বলা হচ্ছে যে একটা পার্সেন্টেজ চলে আসে। 27°C আপনার 10 কোটি পরমাণু থেকে একটা ইলেকট্রন ভাগে, বুঝতে পারছেন? 10 কোটি পরমাণু যদি এক জায়গায় থাকে, 10 কোটি পরমাণু কিন্তু একটা বড় অ্যামাউন্ট নাকি? 10 কোটি, সরি ভুল করলাম, 100 কোটি পরমাণু থেকে একটা ইলেকট্রন কন্ডাকশনে অংশগ্রহণ করে। কম না বেশি? কম। কত কম কল্পনা করছেন? 100 কোটি আছে, 100 কোটি পরমাণু থেকে একজন অংশগ্রহণ করছে, তা পিওর সেমিকন্ডাক্টর 27°C, মানে রুম টেম্পারেচারে এত কম পরিমাণ সে অংশগ্রহণ করছে। তাহলে ব্যাপারটা খুব ভয়ঙ্কর। তো তাকে কন্ডাকশন করাতে হলে আর অন্য উপায় খুঁজতে হবে নাকি? জি স্যার, বাড়াতে হবে টেম্পারেচার। গরম করে ওই করলে হবে না, তখন তাকে কন্ট্রোল করতে পারবেন না, এই একটা কায়দা। তো খাদ মিশালে কাজ হয়ে যাবে। খাদ মিশালে কি হবে বলছি। খাদ মিশালে আপনি যখন খাদটা মিশাচ্ছেন, তখন আপনি মোটামুটি 1 লক্ষ না, তখন আপনি 10 লক্ষতে একটা পাবেন, 10 লক্ষ থেকে 1 কোটির মধ্যে একটা করে পাবেন। কিন্তু ওখানে প্রায় 100 কোটিতে একটা। তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রার হিসাবে যদি আপনি রুম টেম্পারেচার যে, তখন আপনি একটা পাচ্ছেন, জাস্ট একটা। কততে? 100 কোটিতে একটা পাচ্ছেন। আর যদি আপনি খাদ মিশান তাহলে আপনি 10 লক্ষ থেকে 1 কোটির মধ্যে একটা পাচ্ছেন। লাভ হচ্ছে কোনটাতে? ওই একই তাপমাত্রা, একটা 10 লক্ষতে স্যার, ওই 10 লক্ষতে লাভ হচ্ছে, তাহলে ও কন্ডাকশন করতে পারছে অন্তত, এই তো? জি। তো আমরা লাভ দেখবো। আবার এমন একটা এনভায়রনমেন্ট করে দেবো না সেমিকন্ডাক্টর গুলো আমরা ল্যাবরেটরিতে আসার পর দেখলাম ও কোনো আগুনের মতো জ্বলছে, তাই কি চাচ্ছেন নাকি? সেইগুলো গরম লাল হয়ে আছে, চাচ্ছেন নাকি সেটা? না, অবশ্যই না। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর একটু কল্পনা করে দেখেন। তাহলে আমরা একটু এগোই। তো টেম্পারেচার ইফেক্ট অন সেমিকন্ডাক্টর, এই জায়গাটায় আসবো আমরা। এখানে একটু বললাম ইন 0 কেলভিন আমি কি বলেছিলাম আপনাদেরকে, মনে পড়ছে? 0 কেলভিন পরম শূন্য তাপমাত্রায় ভ্যালেন্স কোন ইলেকট্রন কি আসবে, কন্ডাকশনে অংশগ্রহণ করবে কোন ইলেকট্রন? জি না। তাহলে যদি কন্ডাকশনে কোনো প্রকার অংশগ্রহণ না করতে পারে, তাহলে তাকে ইনসুলেটর বলা যায়। আদর্শ ইনসুলেটর। তাই 0 কেলভিন সেমিকন্ডাক্টর ইজ অ্যান আইডিয়াল ইনসুলেটর। কথাটা সত্যি না মিথ্যা? সত্য স্যার। সত্য। এখন আমাদের একটু জানা দরকার তাপমাত্রাটিতে, আমি তাপমাত্রা বুঝাচ্ছি, টেম্পারেচার বুঝাচ্ছি। তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা কমে, মানে হচ্ছে আমরা কি দেখলাম, তাপমাত্রা বাড়াচ্ছি, তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে? ইলেকট্রন পাস হচ্ছে স্যার। তাপমাত্রা বাড়ালে এটা যে কোনো এনার্জি, বুঝতে পারছেন? এখানে যে কোনো এনার্জি, আমি তাপমাত্রার কথাটা প্রথমে বলছি, তাপমাত্রা দিলে আপনারা বুঝবেন ভালো। আমি তাপমাত্রা যখন বাড়াচ্ছি, ও কি করছে? ইলেকট্রন চলে যাচ্ছে। আর কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড দিলে সাই করে কারেন্ট ফ্লো করবে, এই তো? হ্যাঁ জি স্যার। আর আমি যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে কারেন্ট ফ্লো করে বসে, তাহলে যদি বেশি কারেন্ট ফ্লো করে, তাহলে আমাকে কি বুঝতে হবে?
ওর রেজিস্ট্যান্সটা কম না বেশি? কম। কম স্যার। বেশি কারেন্ট ফ্লো করা মানে হচ্ছে রেজিস্ট্যান্স কম। রেজিস্ট্যান্স কম। এখন আমরা ওই রেজিস্টিভিটি একটা টার্ম আছে, ওটা একটা যে কোনো বস্তুর ক্ষেত্রে রেজিস্টিভিটি একটা প্যারামিটার। পরিষ্কার কথা হলো রেজিস্টিভিটি একটা প্যারামিটার। আমি একটা কথা বলি যে একটা ধাতব খণ্ডের রেজিস্ট্যান্স, আমাদের কি এই সূত্রটা মনে আছে? দাঁড়ান তো, আমি এটা মনে আছে কিনা দেখেন তো আপনারা। R equal to rho L by A, কারণ মনে আছে? রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি। তো আমাদের একটা কথা হচ্ছে, আমরা রেজিস্ট্যান্স বার করার সময় ধরে নেন আমি একটা লোহা নিয়ে এসেছি, তাহলে এল মানে হচ্ছে ওই কি, এল মানে কি? লং হবে স্যার। ওটা কতটা লম্বা? জি। ওটা কতটা লম্বা? আর এর এ মানে কি? ওটা ক্ষেত্রফল। তার যে কোনো একটা তারের তার, দেখি তো এটা তার, ঠিক আছে? এটা তারটা, এটা হলো লেন্থ। জি, লেন্থ। আর এই যে মাথাটা, এর মাথাটার ক্ষেত্রফল, এই মুখটার ক্ষেত্রফল। মোটা তার আমার কাছে এই মুহূর্তে নেই, বার করতে গেলে ক্লাস ডিসটার্ব হয়ে যাবে। যাই হোক, কলম দিয়ে বোঝানো যাবে। কলম দিয়ে বোঝানো যাবে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে জাস্ট লেন্থটা। আর এইটুকু এরিয়া যেটা, হ্যাঁ, কারেন্ট ফ্লোর যে এরিয়াটা, এইটা হচ্ছে এ, তাই তো? জি স্যার। এইটা হলো হিসাবে ইয়ে করি। এইটা হলো এল। তাহলে এটা যদি একটা লোহার খণ্ড হয় বা কোনো একটা ধাতব খণ্ড হয়, এইটা রেজিস্ট্যান্স বার করতে গেলে কিচ্ছু করতে হয় না। এটা যদি পিওর মেটেরিয়ালের হয় আর যদি এর মাপাটা ঠিক হয়, আমি রেজিস্ট্যান্সের বার করে দিতে পারবো। শুধুমাত্র এর একটা জিনিস জাস্ট লাগবে, সেটা হলো রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির সাথে এর পুরো সাইজটা যদি বলে দিতে পারি, সাইজটা বলা মানে কি, এল বাই এ, সাইজ বলে দেয়া, তাই তো? জি স্যার। এল বাই এ মানে হলো সাইজটা বলে দেয়া। এর যদি এই সাইজটা যদি বলে দিতে পারি আর এর রেজিস্টিভিটি বলে দিতে পারি, এর রেজিস্ট্যান্সটা বার হয়ে যাবে। তো মূল জিনিসটা হলো রেজিস্টিভিটিটা হলো খুব বড় জিনিস, তাই তো? এটা যদি লোহার হয় তো একরকম রেজিস্ট্যান্স হবে, এটা যদি সোনার হয় আরেক রকম রেজিস্ট্যান্স হবে, এটা যদি তামা হয় আরেক রকম হবে। আমরা বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, জি জি স্যার। স্যার। তাহলে আমি যখন টেম্পারেচার ব্যবস্থা করছি, তখন সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটিটা কমে যাচ্ছে। কেন রেজিস্টিভিটি কমে যাচ্ছে? কারণ একদম অংশগ্রহণ ইলেকট্রন করছিল প্রবাহ না হচ্ছে। তারা কন্ডাকশনে অংশগ্রহণ করছে। পরিষ্কার কথা হলো তারা কন্ডাকশনে অংশগ্রহণ করছে। কন্ডাকশনে যদি অংশগ্রহণ করে তখন তারা কি করছে? তখন ইলেকট্রিসিটি, তখন ওই ধাতুর ওই মেটেরিয়ালটার রেজিস্টিভিটিটা কমে যাচ্ছে, মানে বেশি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, এই হলো গল্প। তো রেজিস্টিভিটিটা কমে যায় টেম্পারেচার বাড়লে, মানে ভালো কন্ডাক্টরের দিকে যাচ্ছে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে বলেন তো, কন্ডাক্টরের ক্ষেত্রে উল্টো হয়। এই জায়গাটা একটা আমরা অনেক সময় গন্ডগোল করি। এটা আমরা কি জানি কি না যে আমরা যে রেজিস্ট্যান্স গুলো ব্যবহার করি, যে কোনো জিনিস তার গরম হলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, আমরা জানি না সেটা? জি স্যার। তারের হিসাবটা আলাদা। আপনার ধাতুর ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে হিসাবটা উল্টো হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে আপনি যদি টেম্পারেচার বাড়িয়ে দেন, ওর অবস্থা আরো খারাপ হয়। কারণটা আমি বলি আপনাদেরকে। 22 বার হবে নাকি? হ্যাঁ 22 বার কি এর মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, বাসবার আপনার দিয়ে না, মেটালের জিনিসই তো। আপনি সাবস্টেশনে চাকরি করেন নাকি? না স্যার, ডিপ্লোমা আমাদের করছি তো। হ্যাঁ, বাসবার তো সব তামারই করে নাকি? জি জি। আর তামা অ্যালুমিনিয়াম হয়। তামাটা হলো হাই গ্রেড, সব রকমের হয়। তামা হলো হাই গ্রেড। জি স্যার। ওগুলো দাম কত, আর সব ভেজাল, এসব কথা বলে আর লাভ নেই। স্যার অনেক জায়গায় লোহারও ইউজ করে। আর বলেন না, তামার বাসবার ব্যাপারে আমি আপনাদের ম্যাগাজিন আছে, দেখাবো আপনাদের, পরে দেখাবো ইনশাআল্লাহ, একটু ল্যাব যখন হবে তখন দেখাবো। আচ্ছা, এখন কন্ডাকশন, আপনি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেন, কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনরা আছেই। তো ইলেকট্রনরা যদি থাকে, আপনি হিট দিলে কি ইলেকট্রনরা নাচানাচি করবে না? জি স্যার। তো ইলেকট্রনরা বেশি যদি নাচানাচি করে, তাহলে আপনি যখন করবেন, ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, তখন নাচানাচি না করলে যা হতো, নাচানাচি করাতে আরো হিতে বিপরীত হচ্ছে, তাই না?
আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওরা নাচানাচি করলে কাজ হয় ভালো, কারণ কিছুই করতো না, গুঁতো মেরেছেন, কাজ হচ্ছে। এবার জি ক্লিয়ার, বুঝতে পারছেন পার্থক্যটা কোন জায়গায়? জি জি আচ্ছা, তো এখন আমরা একটু এগিয়ে আসি। তো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা একটু অ্যাডিং ইম্পিউরিটিজ ইন সেমিকন্ডাক্টর, এই জিনিসটা একটু বলতাম। এই জিনিসটা একটু পার্থক্য হয়। 10⁸ দেখেন তো ক্যালকুলেটরে কত আসে? স্যার একের পর 8টা শূন্য। একের পর 8টা শূন্য, একের পর 7টা শূন্য হলে 1 কোটি হয়। আমরা 1 কোটি খুব ভালো বুঝি। তো এখন কথা হচ্ছে আরেকটা শূন্য যদি আসে তাহলে 10 কোটি হয়। তো এইরকম 10 কোটির মধ্যে একটা ইম্পিউরিটি দিয়ে এক্সট্রিনজিক তৈরি করা হয়। তো হিসাবটা এইভাবে করা হয়, কারণ আমরা জানি একটা ধাতব খণ্ডের মধ্যে কয় বিলিয়ন বিলিয়ন পরমাণু আছে আমরা তা জানি না, তাই না? জি সেটা মানে প্রচুর পরিমাণ, একটা 10⁻19 এরকম সংখ্যা দেখেননি আপনারা? এগুলোই তো এখানে এসব জায়গায় থাকে। তো এখন কথা হচ্ছে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আপনি একটা ইম্পিউরিটি, মানে এইরকম রেশিওটা এইরকম হবে, তাহলে আপনি একটা এক্সট্রিনসিক, আমি আগে বললাম একটু আগে, এই কথাটা একটু লেখা আছে তাই আবার বলে যাচ্ছি। আর এটা এই জিনিসটা হচ্ছে এভাবে বানানো হচ্ছে। আর দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আর এটা হলো টেম্পারেচারের ব্যাপার। এটা হলো টেম্পারেচারে 27 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারে কত 10⁻10 মানে কয়টা দেখেন তো? এটা 10 কোটি হলে 100 কোটি হওয়ার কথা স্যার। 1000 কোটি মনে হয়। 1000 কোটি। 1000 কোটির মধ্যে একটা ফ্রি ইলেকট্রন বেরোয়। তো এটা লস প্রজেক্ট, বুঝতে পারছেন? জি স্যার। কারণ এতে কাজ হবে না, তো এটা লস প্রজেক্ট। কিন্তু ঘটনাটা ঘটবে, আপনাদের মাথায় রাখেন। এখানেও ফ্লো হবে, এখানেও ফ্লো হবে। আর একটু বলে দিচ্ছি, এখানে ওই একটা ইম্পিউরিটির জন্য যে ফ্লোটা হবে এখানে, এটা হলো এটার পরিমাণ বেশি হবে না এটার পরিমাণ বেশি হবে একটা ইয়েতে সেমিকন্ডাক্টরে? এইটার জন্য ইলেকট্রনের পরিমাণ বেশি হবে না এটার জন্য ইলেকট্রনের পরিমাণ বেশি হবে? কোনটা? এর স্যার উপরে 10⁻10 এর জন্য বেশি। কম হবে। 10⁻10 এর জন্য কম হচ্ছে, তাই তো? জি স্যার। মানে পরিমাণটা মানে এতজনের মধ্যে একটা মাত্র পাওয়া যাচ্ছে, আর এখানে এতটুকুর মধ্যে এতগুলো নিলে একটা পাওয়া যাচ্ছে ইম্পিউরিটি। তাহলে এখানে পরিমাণটা বেশি আর এই পরিমাণটা কম। তাহলে আর টেম্পারেচার তো থাকছে, টেম্পারেচার তো আপনি দূর করতে পারছেন না। টেম্পারেচার 27 ডিগ্রি আপনার রুম টেম্পারেচার হবে। তাহলে এই জিনিসটার জন্য যে ফ্লোটা হয় তাকে মাইনরিটি ক্যারিয়ার বলে, চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন কিন্তু চার্জ ক্যারিয়ার, আমরা জানি এটা, তাই না? চার্জ, ইলেকট্রনকে চার্জ এটাও তো বলতে পারি নাকি? জানি না, ইলেকট্রন চার্জ ক্যারিয়ার বলা যায় না, ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার। জি কারণ স্যার। আমি যখন ভোল্টেজ জানি স্যার। অ্যাপ্লাই করবো সে কন্ডাকশন অংশগ্রহণ করছে, তাহলে সে চার্জ ক্যারিয়ার, যার জন্য সে অবশ্যই। চাপে কাজ হচ্ছে। তো এখানে এই ইম্পিউরিটির জন্য যে ইলেকট্রন গুলো তৈরি হচ্ছে, ইম্পিউরিটির জন্য ইলেকট্রন গুলো, ওটা তাহলে কি মেজরিটি, পরিমাণ তাদের বেশি তাই তারা মেজরিটি। জি আর এটা হলো মাইনরিটি, কম। এবার আমরা এগোই, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো এখানে হালকা পাতলা কথাবার্তা আমরা দেখেছি। এখন তাহলে আমরা এন টাইপ মেটেরিয়ালে আসি। আচ্ছা, আমাদের সেমিকন্ডাক্টর, আমি প্রথম থেকে কোন কোন সেমিকন্ডাক্টরের কথা বলছিলাম আপনাদের কি আমার মনে আছে? দু একটার নাম বলেন। স্যার সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, এগুলো খুব বেশি ব্যবহার হয়, এগুলো ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার হয়। আর এলইডি লাইট আছে না, জি স্যার। জি ওরা গ্যালিয়াম আর্সেনাইড, ফসফাইড এরকম বেশ কটা আছে, বড় লিস্ট আছে। পরবর্তীতে এগুলো হবে, কিন্তু এখন আমরা টেনে যাচ্ছি। এসবি, এটা কেউ জানেন এটা এই কি মৌলটার নাম কি?
না স্যার স্যার টিন নাকি? ওটা তো এসএন না? জি এসএন 3 এটা কি? অ্যান্টিমনি নাম শুনেছেন? অ্যান্টিমনি, জি স্যার শুনেছি অ্যান্টিমনি এটা। তো এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, এন টাইপ মেটেরিয়ালটা একদম প্রথমে চলে যায়। এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে কি বলেছিলাম? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে পিওর যে সেমিকন্ডাক্টরের মধ্যে কাকে মিশাবো? ডোনার, ডোনার, দাতা, দাতা। দাতা। তাহলে আমাকে একটু আরেকটু আসবো। তো এই সিলিকনরা কানেক্টেড আছে, সিলিকনের যোজনী কত? 4 4 4, তাই তো? তো 4 এ 4 হিসাব, মানে এর এর উপরে একজন, এখানে নিচে একজন, বাঁয়ে একজন, ডানে একজন। তো এইভাবে তাদের গঠন, তাই তো? জি এখন কথা হচ্ছে দাতা, দাতা মানে বেশি তার, তাই তো? জি ভালো কথা, সিলিকনের মধ্যে আপনি মিশিয়ে দিয়েছেন অ্যান্টিমনি। সিলিকন এখানে, সিলিকন এখানে, সিলিকন সব চারদিকে সিলিকন, মানে সব সিলিকন, একটু একটু আছে। আপনি কল্পনা করছেন আপনি কি এখানে আপনি অ্যান্টিমনি পেয়ে যাবেন? কখনো আশা করেন না আসল ইয়েতে। আর এটা যেটা আঁকিয়েছি এটা তো আমি 2D তে আঁকিয়েছি, 2D কাগজে আঁকিয়েছি, কিন্তু এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, জানেন তো? 3 ডাইমেনশনাল একটা কাগজ, একটা কাগজ, এটা কি জাস্ট একটা 2D। আর 2D যদি একটা বক্স দেখাই, কোন একটা বক্স, তাহলে কোন একটা বক্স, তাহলে ওটা 3D। স্যার তো আসলে 3D স্ট্রাকচারে আছে, কিন্তু আপনাদেরকে এখানে আমি 2D তে দেখাচ্ছি জিনিসটা বোঝার জন্য, এই কথা। এবার আমরা এটা জানি যে এই যে ইম্পিউরিটিটা মিশানোর পার্সেন্টেজটা কত ভয়ঙ্কর। তাহলে আমি কত ইউজ করছি? 1 কোটিতে কয়টা দিচ্ছি? 10 কোটিতে কয়টা দিচ্ছি? 1 কোটিতে একটা। একটা দিচ্ছি। এমনও আছে 10 লক্ষতে একটা দিচ্ছি, এমনও দেখেছি আমি, বিভিন্ন বইয়ে দেখলাম। আর 1 কোটিতে একটা, এরকম হিসাব পার্সেন্টেজ চেঞ্জ হয়। আপনারা একটু এই শব্দটা শুনেছেন, হাইলি ডোপড, হাইলি ডোপড, বেশি খাদ মিশানো সম্ভব, বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরে লাগবে। তো এটা পার্সেন্টেজ বিভিন্ন আকারে বদল হয়, কিন্তু যাক সব কথার এক কথা, তাও এটা 10 লক্ষে একজন, কোটিতে একটা। তো মানে এতটাই, তো পরিমাণটা বড্ড কম। তো আমরা দেখি অ্যান্টিমনিটা তাহলে এখানে কানেক্টেড হয়েছে। তো হাতের কাছে স্ট্রাকচারটা যেরকম, চারটের সাথে কানেক্ট হতে পারবে। এখন অ্যান্টিমনির বাইরের শেলে অ্যান্টিমনির যোজনী হলো 5, পরিষ্কার কথা, অ্যান্টিমনির যোজনী হলো 5। তাহলে কয়জনে কয়টা যুক্ত হতে পারবে? অ্যান্টিমনির যোজনী হলো 5, কিন্তু স্ট্রাকচার বানিয়ে রেখেছে সিলিকন, স্ট্রাকচারটা সিলিকনের, জি সবাই সিলিকন। তো ওর মধ্যে তাহলে অ্যান্টিমনি কি আর নতুন করে পদ্ধতি করতে পারবে নাকি? ওখানে করে উঠতে পারবে না। তো আপনি খেয়াল করেন অ্যান্টিমনির 5 জনের মধ্যে 4টে কানেক্ট হয়ে গিয়েছে, একজন বেল পায়নি। জি এই হলো সেই 5th ইলেকট্রন। এই হলো এই ইলেকট্রন ক্যারিয়ার হয়ে যাবে, বিদ্যুৎ পরিবহন করবে, বুঝতে পারছেন? এই হলো ফ্রি ইলেকট্রন, এই হলো এক ফ্রি ইলেকট্রন, এখানে বাড়তি হয়ে গেল। তো একে বার করা কোনো ব্যাপার না, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে দৌড় দেবে। এরা না, এরা আটকে আছে। এবার বাইরে যেটা আছে সেটা শুধু একজন বেল পাবে না, প্রতিটা অ্যান্টিমনি, প্রতিটা খাদের একটা করে আউট হবে, একটা করে, একটা জাস্ট প্রতিটা খাদ থেকে একটা করে ইলেকট্রন অংশগ্রহণ করবে কন্ডাকশনে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটায় মেজরিটি কে? মেজরিটি এন টাইপ ম্যাটেরিয়ালে মেজরিটি কে? ইলেকট্রন, ইলেকট্রন, বাড়তি ইলেকট্রন, তাই তো? জি এই ইলেকট্রনটা করছে, তো ইলেকট্রন হলো আমার মেজরিটি ক্যারিয়ার, এখানে লিখে রাখেন। এবার মাইনরিটিটা কি? মাইনরিটির কথাটাই পরে বলবো, আমরা পি টাইপ ম্যাটেরিয়ালে চলে যাই। পি টাইপ ম্যাটেরিয়ালে আসেন। তো আচ্ছা, আরেকটা কথা বলি, এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা সবসময় পঞ্চযোজী মৌল ব্যবহার করব।
পঞ্চযোজি কে কে আছে দেখেন তো? আর্সেনিক, আর্সেনিক, আর্সেনিকের যোজনী কত? আর্সেনিকের যোজনী কত? আচ্ছা ঠিক আছে, জানার দরকার নেই। তাহলে আমরা এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে যখন আমি ভেজাল মিশাবো তাহলে কত যোজি ব্যবহার করতে হবে আমাকে? পঞ্চযোজি। পঞ্চযোজি। আর পঞ্চযোজিকে আপনারা খাতায় লেখেন পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট, পেন্টা, পেন্টা মানে কি? 5, ভ্যালেন্ট মানে যোজি, যোজনী, পেন্টাভ্যালেন্স। আচ্ছা আমরা এগোই। পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে, পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে বোরন নিয়ে এসেছি, বোরনের যোজনী কত? 3। বোরনের যোজনী হলো 3। বোরন, অ্যালুমিনিয়াম এরা 3। তাহলে আমি এখানে কয় যোজি, তাহলে পি টাইপ বানাতে হলে কয় যোজি আনতে হবে আমাকে? 3 যোজনী স্যার। 3 যোজি। ট্রাইভ্যালেন্ট 3। তো এখানে বন্ধন হলো 1 2 3, কিন্তু কি ঘটনা হয়ে গিয়েছে দেখেছেন? ঠিক জি স্যার। 4 জনের সাথে এখানে বন্ধন করার মতো তার ইলেকট্রন নেই। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে এমটি ভ্যাকেন্সি বা হোল। এখানে গর্ত একটা, জাস্ট ভ্যাকেন্সি, একটা শূন্যতা, পরিষ্কার কথা একটা শূন্যতা রয়ে গিয়েছে। জি স্যার। এটা যে কোনো একটা বস্তু, কোনো একটা চার্জ ক্যারিয়ার ব্যাপারটা তা না, এটা একটা জাস্ট ভ্যাকেন্সি, কিন্তু এই বিভিন্ন ঘটনা ঘটিয়ে ফেলবে। এটা জাস্ট একটা ভ্যাকেন্সি, এখানে কিছু নেই। এখানে ইলেকট্রন বাড়তি আছে আর এখানে ইলেকট্রন নেই, ওখানে শূন্যতা, হোল। এবার তাহলে আমরা আস্তে 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 এগোবো। তাহলে এখানে মেজরিটি ক্যারিয়ারটাকে ইলেকট্রন না হোল? হোল, হোল। ইয়েস, এই হলো পার্থক্য। এখানে ইলেকট্রন দিয়ে গল্পটা হচ্ছে, কিন্তু এখানে ভ্যাকেন্সির গল্প। পি টাইপ মেটেরিয়ালে ভ্যাকেন্সি, পজিটিভ, পি টাইপ পজিটিভের জন্য পি এসছে। পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে ওখানে একটা শূন্যতা আছে। তো সেই জন্য পি টাইপ মেটেরিয়ালে মেজরিটি হচ্ছে আমাদের হোল। তো এখন পি টাইপ মেটেরিয়ালে আমরা একটা কথা বলি। পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি এটা জানি যে তার তো একটা এই যে মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটা মেজরিটি আমি বললাম এটা 0 কেলভিন যদি পরম শূন্য তাপমাত্রা হয়। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা হয়। জি। পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে আমি যদি কোনো ভেজাল মিশ্রণ না করি, আমার কি কোনো ফ্রি ইলেকট্রন থাকবে? পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন, আমি কোনো ভেজাল মিশাইনি, থাকবে না। থাকবে ফ্রি ইলেকট্রন তো নেই। ফ্রি ইলেকট্রন থাকবে না, কারণ 0 কেলভিনে কোনো প্রকারে আরে ইনসুলেটর হয়ে যাবে তখন। ইনসুলেটর কোনো প্রকারে এখান থেকে এখানে আসতে পারবে না, ইনসুলেটরের মতো বিহেভ করবে তখন। সো তখন আর উপায় নেই। কিন্তু সাধারণ যে টেম্পারেচারটা আপনি খেয়াল করেন, তাহলে কিছু ইলেকট্রন বেরিয়ে চলে যাবে না কন্ডাকশনে বিভিন্ন জায়গায়। এখানে না থাকলেও সিলিকনের বিভিন্ন জায়গা থেকে সিলিকনের নিজস্ব বন্ধনের ইলেকট্রন কাঁপাকাঁপি করতে করতে বেরিয়ে যাবে না? জি স্যার। অল্প কিছু বেরোবে। কতটা বলেছিলাম? 100 কোটি, 1000 কোটির মধ্যে একটা, 1000 কোটির মধ্যে একজন বেরিয়ে চলে যাবে, তাই তো? জি। আর হোল কয়টা হবে বলেন তো? একটা। হোল কয়টার মধ্যে? একটা। হোল একটা হচ্ছে। এটা কতজনের মধ্যে? আপনার মাইনরিটি যেটা ইলেকট্রন হবে কয়টার মধ্যে একটা ইলেকট্রন হবে? কয়টা অ্যাটমে একটা ইলেকট্রন হবে? 10 লক্ষে। টেম্পারেচারের ক্ষেত্রে, টেম্পারেচারের ব্যাপার হয়,
টেম্পারেচারের ব্যাপার যদি হয়, টেম্পারেচারের ব্যাপার যদি হয় তাহলে আমার 100 কোটি 1000 কোটিতে একজন বেরোবে। আর যদি ডোপিং এর ক্ষেত্রে হয়, ডোপিং এর ক্ষেত্রে আমার 1 কোটি 10 কোটিতে একটা, তাই তো? তাহলে পরিমাণ আমার বেশি, এখানে হোলের পরিমাণ বেশি আর ইলেকট্রনের পরিমাণ কম, তাই তো? ইলেকট্রনের পরিমাণ কম, তাহলে মেজরিটিটা বেশি বেশি পরিমাণটা হচ্ছে এই খাদ মিশানোর জন্য বেশি, শূন্যতাটা বেশি, হোলের পরিমাণ বেশি। আর মাইনরিটি ক্যারিয়ারটা হবে ইলেকট্রন, কারণ সেটা টেম্পারেচারের জন্য খুব অল্প বেরিয়েছে। কাদের থেকে? সিলিকন থেকে। মাইনরিটি ক্যারিয়ারটা আসছে সিলিকন থেকে, মেজরিটি ক্যারিয়ারটা আসছে ডোপিং করা খাদ থেকে। মেজরিটি আসছে খাদ থেকে আর মাইনরিটি আসছে টেম্পারেচার কার কাছ থেকে? সিলিকনের কাছ থেকে নাকি বোরনের কাছ থেকে? সিলিকন। মাইনরিটিটা সবসময় সিলিকন, এখানেও মাইনরিটিটা সিলিকন থেকে আসবে। এখন পরিষ্কার একটা কথা আমি বলি, এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার যখন কোনো একটা সিলিকন থেকে ইলেকট্রন যখন সরে যাবে, কোনো একটা সিলিকন থেকে যখন কোনো জায়গা থেকে ইলেকট্রনটা সরে যায়, কি ঘটবে? সিলিকন থেকে যখন আমার ইলেকট্রনটা সরে যাচ্ছে, কোনো একটা জায়গা থেকে ইলেকট্রনটা সরে যাচ্ছে, সেখানে কি একটা হোল তৈরি হবে না? টেম্পারেচারের ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে একটা হোল তৈরি হবে তো? হবে হবে। আবার ওকে পূরণ করার জন্য আরেকটা ইলেকট্রন আসবে, আসবে তো? জি স্যার আসবে। তো এইরকম যে ফ্লোটা হচ্ছে, তখন তাহলে বুঝতে হবে সেখানে ক্যারিয়ার তাহলে অবশ্যই মাইনরিটি ক্যারিয়ার আপনার হোল আছেই এন টাইপে। এন টাইপে আমার মেজরিটিটা হচ্ছে কিন্তু ইলেকট্রন, তাই তো? আর মাইনরিটিটা তাহলে কি হচ্ছে? হোল। মাইনরিটিতে একটা ভ্যাকেন্সি তৈরি হবে এবং মাইনরিটি তৈরি হবে সিলিকন থেকে টেম্পারেচারের কারণে। এই আমরা এগোই নাকি? জি স্যার। এইবার গল্প, কোনো বায়াস নেই। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস একটু মনে করিয়ে দেন আমাকে। ফরওয়ার্ড বায়াস হচ্ছে পি জায়গায় প্লাস হবে আর এন এর জায়গায় মাইনাস হবে। হ্যাঁ। রিভার্স উল্টা হবে, পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। আর জিরো বায়াস? জিরো বায়াস সমান সমান স্যার, কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করিনি। জিরো বায়াস মানে হলো কোনো ভোল্টেজই অ্যাপ্লাই, কিছু অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? জি জি। নো ইলেকট্রিক ফিল্ড। তো সেটার ক্ষেত্রে এখানে একটা ঘটনা হয় যে আমাদের এখানে পি যেটা, আমাকে একটু মনে করিয়ে দেন, পি এর মধ্যে মেজরিটি কি? ইলেকট্রন। পি এর মধ্যে সরি হোল স্যার, হোল। হ্যাঁ, পি তে শূন্যতা বেশি, পজিটিভ মানে শূন্যতা বেশি তার। আর এন মানে ওর কি বেশি? ইলেকট্রন। এন এর ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন বেশি। কিন্তু পি এর ক্ষেত্রে মাইনরিটিটা কি? মাইনরিটি হবে হোল স্যার, হোল। পি এর ক্ষেত্রে মেজরিটি হলো হোল আর মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। আর এন এর ক্ষেত্রে বলেন? এন এর ক্ষেত্রে হোল। এন এর ক্ষেত্রে মানে এন মানে ইলেকট্রন, মাথায় রাখেন, এন মানে ইলেকট্রনের ব্যাপার। এন এর মধ্যে হোল আছে অল্প, ঠিক আছে? মাইনরিটি। এখন কথা হচ্ছে, পরিষ্কার কথা, যখন আপনি কোনো ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করছেন না, যখন পিওর মেটেরিয়ালটা মানে পিএন জাংশন আপনি ফরমেশন এরকম করে ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রিতে বানানো হয়ে গিয়েছে। ও আচ্ছা, পিএন বানায় কি করে আপনাদের আইডিয়া আছে একটু? আচ্ছা, এটার কায়দা হচ্ছে ইমপিউরিটি দেওয়ার ব্যাপারটা জানেন? না স্যার। ইমপিউরিটি দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার সেমিকন্ডাক্টরটা গরম করে নেয়, প্রচন্ড গরম করে নেয়, তার মধ্যে মানে একদম 400-500 ডিগ্রি সেলসিয়াস, ওর মধ্যে একটু ভেজাল ওর উপর দিয়ে দেয়, ওই জিনিসটা এমন ভাবে তখন জিনিসটা ছড়িয়ে যায়। এই ফ্যাব্রিকেশনের জিনিসটা আমি লাস্টের দিকে একটু এই লেকচারে যখন শেষ দিকে আসবো আমি, তখন আমি দেখাবো, আজকে না। তো এখন কথা হচ্ছে পিএন জাংশন ফরমেশনটা কিভাবে হচ্ছে, এখানে আপনি একটু খেয়াল করে দেখেন।
পজিটিভ সাইড থেকে ন্যাচারালি পজিটিভ সাইড থেকে কিছু এখানে এখানে যেমন ইয়ের সংখ্যা বেশি তাই না, ইলেকট্রনের সংখ্যা বেশি, এনে ইলেকট্রনের সংখ্যা বেশি, জি স্যার আর ইয়েতে আপনার Hole পি টাইপে হোলের সংখ্যাটা বেশি। তাহলে পজিটিভ নেগেটিভ এখানে একটা আকর্ষণ হচ্ছে, সো এই জায়গায় কিছুটা নিউট্রাল অবস্থা দাঁড়াচ্ছে। আপনি বুঝতে পারছেন, কিছুটা নিউট্রাল হয়ে যাচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা পি টাইপের ক্ষেত্রে আপনি দেখেন পজিটিভ টার্ম আছে, আর এন টাইপেতে আপনার ইলেকট্রনটা আছে, এবং এরা পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে যেতে চাইবে, যেটা ন্যাচারাল। কারণ এখানে আপনার হোলের ডেনসিটি পি টাইপে হোলের ডেনসিটি বেশি না কম, ঘনত্ব বেশি না কম? এর ক্ষেত্রে হোল বেশি স্যার। হোল বেশি। তাহলে হোল কি করবে, তার কম যে জায়গায় আছে সেদিকে ছুটবে, তাহলে এই দিকে হোলের সংখ্যা কম তাই এই দিকে ছুটবে, ঠিক আছে? জি স্যার। আর ইলেকট্রন কোন দিকে বেশি, এদিকে বেশি। এন সাইডে এখন ইলেকট্রন ছুটবে আপনার ইয়ের দিকে, কম ইলেকট্রনের দিকে। কম ইলেকট্রনের দিকে। তো এই ঘটনায় এই জায়গাটায় পজিটিভ নেগেটিভ মিলে এই জায়গাটা কিছুটা নিউট্রাল অবস্থা হয়ে যাবে, এবং এখানে একটা লেয়ারের মতো একটা অবস্থা হবে, একটা পাতলা লেয়ার। এবং পাতলা লেয়ারটার পুরুত্ব, আমি পরিষ্কার কথা বলি, পাতলা লেয়ারটার পুরুত্ব নেওয়া আপনার ওই 10 কোটি 1 মিটারের 10 কোটি ভাগের 1 ভাগ। এই যে লেয়ারটা দেখিয়েছি 1 মিটারের 10 কোটি ভাগের 1 ভাগ, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 মিটারের মতো এটার পুরুত্ব হবে। আমরা বুঝতে পারছি? জি স্যার। 10 টু দি পাওয়ার -8 মিটার, বড় না ছোট? খুবই ছোট কম হবে স্যার, অনেক অনেক ছোট। খুব ছোট, খুব চিকন একটা লেয়ার। তো এই লেয়ারটা, তো এই জায়গা এই রিজিয়নটাকে বলা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। তো এই দিক থেকে পজিটিভ চার্জ এদিকে এসছে, নেগেটিভ চার্জ এসে এই জায়গাটা কিছুটা ব্যাপক ঘটনাটা নিউট্রালের মতো একটা অবস্থা দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যেখানে চার্জ মানে সহজে চার্জ ফ্লো করবে না, ব্যাপারটা এমন। কিন্তু এখানে যদি চার্জ ফ্লো করাতে হয়, আমি আপনাদেরকে মনে আছে কিনা আমি জানি না, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট দিতে হয়, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট দিতে হয়, মনে পড়ছে? জি স্যার মনে আছে। মনে আছে। তো এইটাকে ভাঙতে হলে এটা সাধারণ অবস্থায় তৈরি হয়ে আছে, যখন আপনি ফরওয়ার্ড বায়াস করবেন তখন এই লেয়ারটা আস্তে 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 তখন এটাকে হটানোর জন্য এখান থেকে চার্জ ফ্লো করতে হলে আমাকে 0.7 ভোল্ট দিলে তখন এটা সুন্দরভাবে ফ্লো করবে। এই যে যেটা এটাকে কি এখানে যে এইটাকে সরানোর জন্য যে ভোল্টেজটা লাগবে, এবং সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল। জি স্যার। ডিপ্লিশন, এই জায়গাটাকে বলে ডিপ্লিশন রিজিয়ন, এবং এই ডিপ্লিশনের যে বাধাটা হয়ে দাঁড়িয়ে থাকে, ভোল্টেজ বিভব বাধা যেটা, তো সেই বাধাটার নাম হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল। তো ওটা 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট মতো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ও ফ্লো করে ছাড়বে। এই হলো কথা। লাস্টে আমরা দেখাবো এইটার মর্মটা কোন জায়গায় আছে। আস্তে আস্তে এগোই। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? রিভার্স বায়াসের ক্ষেত্রে বলেন, রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? মানে রিভার্স বায়াসে কি করা হয়? ভোল্টেজ পি এর দিকে, পি তে রিভার্সে এর দিকে মাইনাস, আর এন এর দিকে প্লাস দেয়া হয়। প্লাস। আচ্ছা, আপনি একটু খেয়াল করে, আমি একটু খেয়াল করি ফরওয়ার্ড বায়াসের দিকে, আমি একটু খেয়াল করে দেখেন পজিটিভ এখানে দেখতে পাচ্ছি আমরা, স্যার এটা আছে। পজিটিভ এইদিকে পজিটিভ, তাই না? জি। পজিটিভ ঠেলা মারছে পজিটিভকে, পজিটিভকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। ঠেলা মারবে এইদিকে। আর নেগেটিভ ইলেকট্রনকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করলে তো তাহলে এইদিকে চলে গেলে তাহলে কারেন্ট ফ্লো করবে, তাই তো? জি। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভকে কি করবে? পি সাইডে নেগেটিভ আকর্ষণ করবে, টেনে ধরে রাখবে। আর এইদিকে পজিটিভ নেগেটিভকে কি করবে? পজিটিভ আপনার ইলেকট্রন উল্টা দিকে যাবে আর কি স্যার।
একে টেনে ধরবে, একে টেনে ধরবে, মাঝখানে সেই ডিপ্লেশন রিজিয়নটা বিরাট, লেয়ারটা বড় হয়ে যাবে, লেয়ারটা বড় হয়ে যাবে। তো একে ভাঙা একদম দুরূহ ব্যাপার। এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে কারেন্ট ফ্লো এই সময় করবে কি করবে না? করবে না স্যার। করবেন না স্যার। কারেন্ট ফ্লো করবে না, আমরা এটাই শিখেছি তাই তো? জি। কিন্তু এখানে যেমন একটা গল্প আমরা বললাম না, সিলিকনের ক্ষেত্রে 0.7 দিলে আমার ভেঙে যাচ্ছে, এটা ঠিক তেমনি এখানে একটু ঘটনা আছে। আমাদের আইডিয়াল যদি এটা হতো, এটা একটু ডিফারেন্ট টার্ম, কিন্তু আমাদের চিন্তা করেন, আমরা ধরেই নিচ্ছি যে কোনো রিভার্স বায়াসের ক্ষেত্রে কোনো কারেন্ট ফ্লো করবে না, কিন্তু আমরা এতক্ষণ মেজরিটি নিয়ে ভাবছিলাম। মাইনরিটির কথা ভাবেন তো, এন সাইডে মাইনরিটি কি? ইলেকট্রন, সরি হোল হবে। ইয়েস, তাহলে পজিটিভ কি করবে? হোলকে ধাক্কা দেবে। জি জি। হোল হলে পজিটিভ, আর নেগেটিভ। আর পি টাইপে ইয়ে কি? পি টাইপে মাইনরিটি কি? স্যার মাইনরিটি এটা হচ্ছে ইলেকট্রন স্যার। পি টাইপে মাইনরিটি হলো ইলেকট্রন, কারণ পি টাইপে আপনি পি মানে পজিটিভ, মানে পি মানে তো আপনি বুঝতে পারছেন পজিটিভ হোল, তাহলে এর মাইনরিটিটা হচ্ছে আপনার ইলেকট্রন। তাহলে নেগেটিভ অল্প ইলেকট্রন, ঠিক আছে, পরিমাণে দেখেন আমি ছোট ছোট একটা ইলেকট্রন দিয়ে রেখে দিয়েছি, দেখেছেন? জি স্যার। আবার এখানে একটা পজিটিভ দিয়ে রেখে দিয়েছি, দেখা যাচ্ছে। এখানে একটা পজিটিভ দিয়ে রেখে দিয়েছি। তো এই পজিটিভটা ধাক্কা দেবে, এইদিকে নেগেটিভকে ধাক্কা দেবে, তো কারেন্টটা ফ্লো করবে, কিন্তু কারেন্টের পরিমাণ অনেক কম। এটাকে লিকেজ কারেন্ট বলে। এটাকে কি কারেন্ট বলে? লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট। এবং আমরা আরেকটু এগোবো। এখন আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিকে আসি। ডায়োডের চরিত্র কি? ডায়োডের চরিত্র কি তাহলে আমরা একটু দেখবো। তো আমরা একটু খেয়াল করি, ডায়োডের উপর যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমরা কার্ভের কথা গতদিন একটু কার্ভ দেখিয়েছিলাম, ম্যাথমেটিক্সে কার্ভ দেখিয়েছিলাম না? জি। বলে এটা কিসের সাথে মেলে বলেন তো? ই টু দি পাওয়ার এক্স মনে আছে? এক্সপোনেনশিয়াল। জি জি জি। ওইটা ওই জাতের জিনিস, কিন্তু এক্সপোনেনশিয়াল হলে কি হতো? ই টু ই জিরো মানে হলো এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু মডিফিকেশন আছে ফাংশনটাই, যার জন্য সেটা এই বেজ লাইন থেকে শুরু হচ্ছে, জিরো লাইন থেকে শুরু হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আপনি একটা ডায়োডে ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, দেখেন কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই তো? আপনি এই মোটা, এই কালো মোটা যেটা আছে এই লাইনটা দেখেন, ঠিক আছে? এই দিকেরটা দেখেন না, এই দিকেরটা দেখেন না, মধ্যখানেরটা। জি, আমরা বুঝতে পারছি, আমরা মধ্যখানের লাইনটা দেখবো। জি স্যার। এখন যখন আপনি আস্তে 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 ভোল্টেজ বাড়াচ্ছেন, তখন কারেন্ট নেই, কারেন্ট দেখেন জিরো, দেখেছেন? কারেন্ট কম, আস্তে আস্তে কারেন্ট নেই, আস্তে আস্তে কারেন্ট ফ্লো করা শুরু করছে না করতে করতে যখন সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট যখন, তখন দেখেন ধাই করে বেড়ে গেল আস্তে আস্তে। এইবার একদম এবার বিরাট বাড়া বেড়ে গেল, মানে ও ভেতরটা ক্লিয়ার করে দিল, ওর রেজিস্ট্যান্স আর নেই। জি স্যার, বুঝতে পারছি। 0.7 ভোল্ট ক্রস করে গেল, ওর আর রেজিস্ট্যান্স নেই, ও একদম ক্লিন, একদম শর্ট সার্কিটের মতো বিহেভ করছে, তাই না? যা সব কারেন্ট, মানে ওই ভোল্টেজে সব কারেন্ট বার হয়ে যাচ্ছে। এই কারেন্টটা ফ্লো করছে কারা? মেজরিটি না মাইনরিটি? আচ্ছা, এটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? পরিষ্কার কথা, পজিটিভ ভোল্টেজ। ফরওয়ার্ড বায়াস। এটা ফরওয়ার্ড বায়াস। যখন আমি আস্তে আস্তে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, যখন 0.7 ক্রস হয়ে যাচ্ছে, তখন সেটা কারেন্টটা তখন সে জাস্ট ওপেন, মানে ফ্লো করতে দিয়ে দেবে, এই পর্যন্ত বাধা দিচ্ছিল, আস্তে 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 ছেড়ে দিল। এবার কথা হচ্ছে, রিভার্স দিলে কি হবে? মাইনাস ভিডি রিভার্স দিলে কি হবে? প্রথম দিকে আমার একটু আঁকানোটা একটু গন্ডগোল আছে, আস্তে আস্তে প্রথম দিকে বাড়বে না, কিছুক্ষণের মধ্যে আস্তে 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 বেড়ে 1 অ্যাম্পিয়ার একটা না 1 পিকো অ্যাম্পিয়ার। পিকো ন্যানো মানে কি? 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -6 মানে হলো 10 লক্ষের 1 ভাগ। 10 টু দি পাওয়ার -9 মানে হলো 100 কোটি অ্যাম্পিয়ারের 1 ভাগ।
তাহলে এখন 10⁻⁻12 আপনারা ভেবে দেখবেন আর কি, বুঝতে পারছেন? জি স্যার। অ্যারাউন্ড 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ সম্ভবত, এটা সম্ভবত 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। তো আস্তে 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 আপনি যখন ভোল্টেজটা বাড়াচ্ছেন ওটা একটা লেভেলে চলে আসছে, এটা সমান লেভেলে, দেখেছেন? আস্তে 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 এক মানে আপনি বাড়াচ্ছেন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দেখেছেন? কারেন্টটা মাইনাস 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 1 2 3 4 এভাবে ভোল্টেজ বাড়াচ্ছেন, দেখেছেন? কিচ্ছু হচ্ছে না, তো যা কারেন্ট তাই আছে এই পর্যন্ত, দেখতে পাচ্ছি? জি স্যার। তো এইটাকে বলা হচ্ছে রিভার্স, রিভার্স না, এটা রিভার্স ভোল্টেজ না? জি রিভার্স ভোল্টেজ। আচ্ছা, তো এই কারেন্টটাকে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন স্যাচুরেশন কারেন্ট। তো এখন কথা হচ্ছে স্যাচুরেশন কাকে বলে? পরিষ্কার কথা, স্যাচুরেশন মানে হচ্ছে, স্যাচুরেশন টার্মটা আপনাকে যদি বলি, এই বর্ষাকালে গা হাত পাখি আমার মানে ঘাম কি শুকায় খুব একটা? না। কারণটা হচ্ছে এই যে আমাদের বাতাস যেটা, বায়ুর তো একটা ধারণ ক্ষমতা আর্দ্রতা বেশি থাকে স্যার। তো হ্যাঁ আর্দ্রতা বেশি থাকে, তো বায়ুর তো একটা ধারণ ক্ষমতা আছে, তো এই জায়গায় পানি আছে, এই পানিগুলোই বাতাস বুঝাই থাকে, তো বাতাস কেন আমার গায়ের ঘামটা নেবে? মানে পরিষ্কার কথা হচ্ছে, পরিষ্কার আমার গায়ের ঘাম যতই হোক না কেন, যাই হোক না কেন, কোনো প্রকারে বাতাস নিচ্ছে না, মানে সে ফুলফিল, কোনো পরিবর্তনে কিছুতেই কিছু হবে না। আর স্যাচুরেশনের যেটা ভালো যদি আমি সংজ্ঞা একটু বলি, যে কোনো একটা আপনি একটা পরিষ্কার কথা, আপনি একটা গাড়ি ঠেলছেন, ঠিক আছে? আপনি একটা গাড়ি ঠেলছেন, ঠেলতে ঠেলতে একদিকে নিয়ে গেলেন, দেখলেন এটা পাহাড়ের মতো জায়গা, এবার আপনি গায়ের জোর যতই বাড়ালেন, 3 4 জন 5 জন 6 জন 7 জন ঠেলা ঠেললো, আর কোনো পরিবর্তন হলো না, বুঝতে পারছেন? মানে হলো যতই জোর অ্যাপ্লাই করেন কোনো কাজে আর কিছু হলো না, ওই গাড়িটাকে আর পাহাড়ের উপর উঠানো গেল না, দ্যাট মিন্স ওটা স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে, আর হবে না, ওর দ্বারা আর হবে না। তো এখানে ভোল্টেজ বাড়িয়েও কারেন্ট আর বাড়ানো সম্ভব না, বুঝতে পারলেন? জি স্যার। ভোল্টেজ আমি বাড়াচ্ছি, কারেন্টটা কি আর বাড়ছে এখানে? না, এখানে আর বাড়ছে না, এখন ওই একটু গন্ডগোল আছে। তো কারেন্টটা ভোল্টেজটা বাড়ালে কারেন্টটা খুব একটা আর বাড়ছে না, দাম করে এই জায়গায় পৌঁছে গিয়েছে, সে আর বদল হচ্ছে না, এইটুকু জায়গায় পরিবর্তন হয়েছিল, এখানে আর পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে রিভার্স। রিভার্স কেন? ভোল্টেজটা আমার উল্টো দিকে, এবং রিভার্স তো কারেন্টটা উল্টো দিকে ফ্লো করবে, তো রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলা হচ্ছে, বুঝতে পারলাম আমরা? জি স্যার। আচ্ছা, এখন এখানে বাড়তে 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 একটা জায়গায় পৌঁছে গেলাম, এখানে যে ভোল্টেজ গুলো এগুলোর দিকে খেয়াল করেন না, কিন্তু একটা লেভেলে আসার পরে এগুলো বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করে, পরিবর্তন হয়, আসার পরে দাম করে একটা ভোল্টেজ পর্যন্ত এটাকে মেনে নেবে, তারপরে পুরো এইদিকে একদম আপনার পুরো কারেন্ট ফ্লো করে যাবে, এই হলো গল্প। এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন, রিভার্স ব্রেকডাউন। জি স্যার। রিভার্স ব্রেকডাউন, রিভার্স করতে করতে কত চলছিল, একদম ব্রেকডাউন, ভালো অ্যাম্পিয়ার, ভালো কারেন্ট ফ্লো করে কারেন্ট ফ্লো হয়ে গেল। জি। এখানে হলো এইটাতে কিছু কিছু ডায়োড নষ্ট হয়ে যায়, আবার কেউ কেউ এখানেই কাজ করে, কারণ এই রিজিয়নটাকে বলা হয় জেনার রিজিয়ন, জেনার ডায়োড এই জায়গায় খেলা করে। জি। এটা আমরা পরে আলোচনা করব, এই আলোচনাগুলো পরে। তো একটু মোটামুটি বললাম, যে পর্যন্ত রিভার্স ভোল্টেজ, এই যে পর্যন্ত এই যে রিভার্স দিকে একটা ডায়োড রিভার্স ভোল্টেজ, যতটা রিভার্স ভোল্টেজ সহ্য করে টিকে থাকতে পারে, মানে না পুড়ে না নষ্ট হয়ে টিকে থাকতে পারে, তাকে বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ, ওই মার্জিনটা জাস্ট ক্রস করবে, জিনিসটা ধরে যাবে, শেষ। টার্মিনাল জিনিসটা বুঝতে পারছেন? এই জায়গাটা নষ্ট না হয়ে, ডায়োডটা নষ্ট না হয়ে থাকতে পারে যে পর্যায় পর্যন্ত, তাকে পিক ইনভার্স ভোল্টেজ বলা হয়। এখানে অনেক মতভেদ আছে, অনেক আছে, আমি আপনাদেরকে মেটেরিয়াল দেবো, তখন আপনাদেরকে আরেকবার ধরিয়ে দেবো জিনিসটা। আমরা একটু বই খুলি, হ্যাঁ কি বলেন? জি স্যার। কারণ আমাদের পরীক্ষা, বলেন স্যার। আমি একটু 10 মিনিট ব্রেক নিতে চাচ্ছিলাম। শেষ হবে না স্যার? ঠিক আছে, শেষ করে দিই।
জি স্যার একবারে শেষ করে দেন। একবারে শেষ করে দিই। আহ আমরা কি নতুন স্ক্রিন দেখতে পাচ্ছি? স্যার দেখা যায়। দেখা যায়। তো এখানে আমাদের সব পড়া লাগবে না, আপনার আমি বইটা দিয়ে দেবো, আপনার একটু মার্ক করেন, ঠিক আছে? আমি যা যা বলে বলে দিচ্ছি আপনার একটু মার্ক করবেন। ওকে স্যার। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আপনারা লেখেন পেজ, পিডিএফ এর পেজ নাম্বারটা লিখে রাখেন। দুটোই লিখতে পারেন, পিডিএফ পেজও লিখতে পারেন, আবার এখানে পেজটা লিখতে পারেন 2029। দুটোই লেখেন, বইয়ের পেজ হলে 2029, ঠিক আছে? 51.15 এইটা পড়বেন, এগুলো পরীক্ষায় আসবে, আসবেই বলবো না, পরীক্ষার টপিক এগুলা, কাজের জিনিস। লিখেছেন? স্যার আচ্ছা এগোলাম। তো এটা মোটামুটি ম্যাটেরিয়াল গুলো পড়বেন, যতদূর রেডি করতে পারেন দেখবেন। আচ্ছা 50 পেজ 2034, এটা পড়বেন 51.19। এগুলো সেমিকন্ডাক্টরের ভাগগুলো দেয়া আছে, ঠিক আছে? 51.19 ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, দেখে নেন কত আর্টিকেল। জিনিসটা বুঝবেন, খালি অঙ্ক করবেন না, অঙ্ক এখন না, অঙ্ক আলাদা, এইটুকু বুঝবেন। আর এগুলো বুঝতে গেলে আপনাদের কি ইলেকট্রন ভোল্টের গল্প আছে, আগে একটু পড়ে নেবেন, বই পড়বেন, আর আমি আগামী দিন বাদ বাকিগুলো একটু মানে কম্বিনেশন করে দেব, আপনারা জাস্ট পড়বেন। জি স্যার। এটা পড়বেন 51.21। আর বলছি আমাদের বই কিনতে হবে না? বই লকডাউনে কোথা থেকে কিনবেন বলেন, এই বই পড়ানো হবে, পিডিএফ দিয়ে দেবো। জি স্যার এটাই ভালো হবে স্যার। ওকে স্যার। আর বই কিনতে চাইলে লকডাউন খুললে কিনে নেবেন এই বই। হার্ড কপি হলে পড়াশোনা ভালো হয়, খুব ভালো হয়, মোবাইলে সবকিছু মোবাইল না হার্ড কপি খুললে বলে দিচ্ছি, এই বইটা বিএল থেরেজার বই, নামটা বললে ভালো হতো। বিএল থেরেজা বই, ইলেকট্রিক্যাল টেকনোলজি। সব সাবজেক্টের বইয়ের নামটা হ্যাঁ এনামুল বলতে গিয়েছিলেন নাকি? না, বলছিলাম সব সাবজেক্টের বইগুলোর নামটা পাইলে, সব সিলেবাস পাইলে ভালো। সব সাবজেক্টের বইগুলোর নামই বলে দেবো, কিন্তু সব সাবজেক্টের বইগুলোর নাম, বই এখন পাবেন কোথায়, দিয়ে দেবো বলছেন তো, দিয়ে দেবো। আচ্ছা আমরা এগোই, তাহলে এটা পড়বে, আমি এই বইটা দিয়ে দেবো, আপনাদেরকে লিংক দিয়ে দেবো। আচ্ছা আপনারা রবীন্দ্র মৈত্রী ত্রিপলি ক্লাব এই গ্রুপটায় কেউ সবাই আসছেন না? আসছি তো স্যার। স্যার আসছি, কিন্তু আমাকে মনে হয় আপনি হচ্ছে
ওটা অ্যাকসেপ্ট করেনি, আমি কমেন্ট করতে পারছিলাম না। কিন্তু গ্রুপে ঢোকা যাচ্ছিল। জি স্যার, গ্রুপে ঢুকতে পারতেছিলাম, কমেন্ট দেখতে পারতেছিলাম, কিন্তু কমেন্ট করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করব। আপনি আমাকে একটু ইয়ে করবেন তো তাহলে, আপনি মেসেজ করতে পারেন তো? স্যার মেসেজ তো করি নাই, দেখিও নাই, ইনশাআল্লাহ মেসেজ করব। যখন সমস্যা হবে আমাকে একটা ফোন দেবেন, পরিষ্কার কথা, একটা ফোন দেবেন, স্যার বিপদ হয়েছে ঠিক করেন, ঠিক আছে? জি স্যার, এই সবাইকে বলে অবশ্যই। রাখলাম, সমস্যা হওয়ার সাথে সাথে ফোন দেবেন। আর গ্রুপে ঢুকতে পারছেন না, পরীক্ষার সময় তো পরীক্ষা হয়ে যাবে, নাম্বার কম পাবেন, আর কি করবো বলেন? একটু চালাক হতে হবে এইসব ব্যাপারে। আচ্ছা, এটা এই আর্টিকেলটা দেখবেন, আমি বই দিয়ে দিচ্ছি, বই এখনই আপলোড করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু বইগুলো দেখবেন। আর ইউটিউবের লিঙ্কগুলো দিই, লিঙ্কগুলো চাপেন না আপনারা? জি স্যার। আচ্ছা, লিঙ্ক যেগুলো দেবো ওগুলো চাপ দিয়ে দেখে নেবেন, জি স্যার। একটু বুদ্ধি, একটু ব্রেনটা খাটান প্লিজ। জি স্যার। আচ্ছা, এটা লাগবে। জি স্যার। আচ্ছা, পেজ নাম্বার লিখে নিয়েছেন তাই তো? স্যার আরেকবার বলেন। এই যে 2037 51 23 2037। 51 23 আর্টিকেল। একদম পুরো দেখবেন, ওটা অনেক বড়। এবার এখানে আসবেন, আর ফার্মি লেভেল, যেখানে ফার্মি লেভেল পাবেন ওটা আপাতত পড়ার দরকার নেই, ঠিক আছে? ফার্মি লেভেল, ফার্মি লেভেল আপাতত আমি এখন পড়াবো না ওটা। ফার্মি লেভেলের টার্মস আছে, ওটা ওটা ছাড়া বুঝতে পারলে বোঝেন, ওটা ওটা বাদ দেন, ঠিক আছে? জি স্যার। এখানে দেখেন, এই পেজে মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার বুঝাইছি এগুলো। জি স্যার। পি টাইপে মাইনরিটি কোনটা? পি টাইপের মাইনরিটি হবে গোল স্যার। হ্যাঁ, এই ছবি দেখে তাই বুঝলেন? ইলেকট্রন হবে স্যার। ছবি কি দেখা যাচ্ছে? ইলেকট্রন স্যার। হ্যাঁ। আর এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি কি? ও হ্যাঁ, উল্টো উল্টো গোল হবে স্যার। ঠিক আছে, হয়েছে। তাহলে এটা 51-24 51-24 জি পড়িয়েছি জিনিসটা, বলবেন না স্যার পড়ায়নি। আচ্ছা, অঙ্ক ভঙ্গ করতে হবে না, বেরিয়ে চলে যাবেন, অঙ্ক আমাদের অন্য জায়গায়, এই ফিজিক্সের অঙ্ক করবো না, এগুলো ফিজিক্স। এটা আপনাদের সম্ভবত আপার ক্লাসগুলোতে সম্ভবত এগুলো পড়ানো হবে, এখানে বেরিয়ে চলে যাবেন, এখানে আর দাঁড়াবেনই না। 51-38 ডিপ্লেশন লেয়ার টিয়ার হাবিজাবি আছে। 51-38 পিএন জাংশন, পেজ নাম্বার 2047। জি 51-38 পিএন জাংশন। ফরমেশন অফ ডিপ্লেশন লেয়ার পড়িয়েছি না পড়াইনি? জি স্যার। 51-39 হ্যাঁ হ্যাঁ 51-39 2048 পেজ 2048। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ডিফ্লেকশন লেয়ার এটাও পড়িয়েছি। হ্যাঁ পড়িয়েছি তো, পড়বেন, এলইডি পড়তে হবে না আপনার, ঠিক আছে? এই যতটুকু বুঝলে হয়ে যাচ্ছে ওইটুকুই, এই এলইডি ভ্যালিডি বুঝতে হবে না, মাথা খারাপ করে লাভ নেই। যেটা বুঝাইছি এইটা বুঝতে গেলে যতদূর পড়া লাগে ততটা পড়বেন, বুঝতে পারলেন? এইটা বুঝতে গেলে যতদূর পড়া লাগে ততটা পড়বেন। আর ইংরেজি বলে পালাবেন না, ওটা দেখেন একটু পরে বুঝতে পারবেন। প্রথম দিকে একটু ডিকশনারি ঘাটাঘাটি করতে হবে, তবে ইন্টারনেট, ঠিক আছে? ফেসবুক করতে পারেন, অবশ্যই ইংলিশ পড়তে পারেন, গ্যারান্টি আমি জানি, কারণ আমি ইংলিশ যেগুলো বলি সেগুলো আপনারা বুঝতে পারেন, সো পারবেন ইনশাআল্লাহ, ভয় পেন না ইংলিশ দেখে।
ইংলিশ দেখে কোনো ভয় পেন না, এগুলো সোজা ইংলিশ, এগুলো লিটারেচার না, এগুলো বাংলা থেকেও সোজা অনেক ক্ষেত্রে, পরে বুঝবেন জিনিসগুলা। জি স্যার। এটা পড়বেন। 42 হ্যাঁ এটা পড়বেন 51 42। আচ্ছা এইটা এটা বুঝাইছি না বুঝাইনি? জি স্যার কার্ভ তো বুঝিয়েছেন স্যার। কার্ভ বুঝাইছি, হালকা পাতলা কার্ভ দেখবেন, এটা বেশি ডিপলি দেখার দরকার নেই, এটা বাদ দেন। দেখেন রিভার্স বায়াস পিএন জাংশনের ঘটনাগুলো বুঝবেন, পড়বেন। পড়া তো শুরু করেন, পড়া শুরু করেন। আপনাদের জন্য আমি খুব সুন্দর করে বাংলা কিছু বইয়ের ছবি দিয়ে দেবো, আপত্তি আছে? আরো ভালো হবে স্যার। বাংলা কটা বই আমার কাছে, বাংলা বই কি কি আছে শোনেন। সেই ওই যে টেকনিক্যালে যারা পড়েছেন তার টেকনিক্যালের বাংলা বই আছে না, জি স্যার। টেকনিক্যালের বাংলা বই আছে, পলিটেকনিক্যালের বাংলা বই আছে, ইন্টারমিডিয়েটের বাংলা বই আছে, আর ইংলিশ বই খুব পানির মতো ইংলিশ বই আছে কটা, ওগুলো দেবো। আপনারা শুরু করেন তো পড়া, বুঝা নিয়ে কথা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন। রিভার্স ভিআই ক্যারেক্টারিস্টিক দেখে নেবেন, এর জাস্ট দেখা, এগুলো একটু একটু পড়ে পড়ে দেখবেন। আচ্ছা একটা কারেন্ট আমাকে আমার বলা হয়নি, সারফেস লিকেজ কারেন্ট। সারফেস লিকেজ কারেন্ট, তো লিকেজ কারেন্ট যে সেন্সে বলা হচ্ছে সারফেস লিকেজ কারেন্ট ইজ ডিফারেন্ট। সারফেস লিকেজ কারেন্টটা পরিষ্কার বোঝেন, একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বানানো হলো, তো ওর গায়ে ভুল করেও কটা ইমপিউরিটি থাকতে পারে না, একটু ময়লা থাকতে পারে না, জি স্যার। জি জি একটু ধাতব জাতীয় ময়লা, তো ওর জন্য যে ফ্লোটা করবে ওর জন্য তো একটু ভুল হয়ে যাবে নাকি, তাই না? জি অবশ্যই। মানে পিওর পৃথিবীতে পিওর কিছু বানানো যায়? অসম্ভব। না স্যার। তো তার গায়ে একটু হলেও খাদ চলে আসছে, জি জি একটু হলেও 99.9999% হলেও তো তারপরে অনেকগুলো জিরো পরের পরে একটা 1% একটা খাদ তো আসছে, 0.0001% একটা খাদ হবে, একটা নোংরা হবে। মানে আমার ইচ্ছার বাইরে আমি যে খাদটা মিশাচ্ছি ওটা তো বুঝে শুনে মিশাচ্ছি, আমি যে খাদটা মিশাচ্ছি ডোপিং করছি, ডোপিং ইমপিউরিটি মিশাচ্ছি, ওটা তো আমার ইচ্ছাই করছি, হিসাবে করছি, কিন্তু আমার হিসাব ছাড়াও তো একটু অন্য কিছু চলে আসতে পারে না? পুকুরে পুকুরে পুনা মাছ ছাড়েন, পুকুরে পুনা মাছ ছাড়েন, পুঁটি মাছ আসে কোথা থেকে? খাদ স্যার, খাদ। আপনি না চাইলেও আসবে। জি স্যার। 3 চোখা 5 চোখা 3 চোখা মাছ আছে না, জি 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 স্যার। আজীবন থাকবে পুকুরে। এবার একটু এগোই, এই আর কি বলবেন? এখানে উত্তরগুলো দিতে পারবেন, বসে বসে দিয়েন তো, যেগুলো যেগুলো পারেন সেগুলো একটু বলার চেষ্টা করেন, উত্তর দেওয়া আছে, আপনি শিখবেন আর কি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে সব বলে দেওয়া আছে, আপনি খুঁজে খুঁজে এইটা একটু চেষ্টা করেন, কিছু কিছু চেষ্টা করেন, আপনি উত্তর দেওয়া আছে, সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন, আর এই তো করেন মোটামুটি, আর বাদ বাকি কিছু সমস্যা হলে আমি আপনাদের হেল্প করব। আর তবে পরের অধ্যায়ে একটা জিনিস, এই জায়গাটায় এই যে ডায়োড গুলো একটু চেহারাগুলো এরকম হয়, এমন এমন ডায়োডও আছে, ডায়োডের কিছু ছবি টবি দেওয়া আছে, এগুলো দেখবেন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কি ঘটে আবার দেওয়া আছে, দেখেন এগুলো তো লাগবে মনে হচ্ছে। এ দেখেন 2061 পড়িয়েছি, এটা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক পড়িয়েছি না পড়াইনি? জি স্যার পড়াইছেন। রিভার্স ক্যারেক্টারিস্টিক পড়িয়েছি, কি ঘটনা ঘটবে এটা বুঝতে পারছেন না? জি জি। হ্যাঁ স্যার। হ্যাঁ ডিপ্রেশন রিজিয়ন দেখতে বুঝতে পারছেন না তো, কারেন্ট কি রকম ফ্লো হয় কি না হয় এগুলো দেখবেন। জি। আর এই যে আসেন, দেখিয়েছি এটা না দেখাইনি? জি স্যার দেখিয়েছেন। এই দেখে কি ব্যাখ্যা দেন একটু বলেন স্যার। ডান দিকটার একটু এই দিকটার ব্যাখ্যা দেন একটু, এতক্ষণ ধরে বল। এই যে স্যার ইয়েতে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সে যখন ভোল্টেজ 0.5 পর্যন্ত বাড়ানো হলো, তারপরে আস্তে আস্তে কারেন্ট ফ্লো শুরু হয়ে গেল 0.7 আপনার 0.7। হ্যাঁ তার আগ থেকে শুরু হয়ে যায়, কিন্তু ওখানে একটা ধরা হচ্ছে। আর এখানে মাইনাস থেকে মাইনাস ইয়ে দেওয়া হচ্ছে স্যার ভোল্টেজ।
এটাকে কি বলা হচ্ছে? হঠাৎ বেড়ে গিয়ে তারপর ফিক্সড হয়ে গেল, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? এই কারেন্টটাকে কি বলা হচ্ছে? এখানে লেখা নেই, কি কারেন্ট বলা হচ্ছে এটাকে? রিভার্স স্যাচুরেশন স্যাচুরেশন কারেন্ট। কেন বলেন? ভোল্টেজ আপনি বাড়াচ্ছেন আর বাড়ছে, না কারেন্ট বাড়ছে না। কারেন্ট আর বাড়ছে না, কারণ এটা হলো কারেন্টের স্কেল, কারেন্ট আর বাড়ছে না। তো তাহলে এই তো অবস্থা, এখানে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে গেলে ধা করে কারেন্ট বেড়ে যাচ্ছে। আর এই যে সার্কিটটা দেয়া আছে দেখেছেন, রিভার্সের সার্কিটটা জি স্যার। নাকি দাঁড়ান, নাকি সমস্যা হচ্ছে রিভার্সের সার্কিট বুঝতে? না হচ্ছে প্লাস মাইনাস, শুধু পোলারিটি চেঞ্জ আছে। এই যে পজিটিভটা কি দেয়া আছে? পজিটিভে নেগেটিভ আছে, পি তে নেগেটিভ, আর এটাতে নেগেটিভে পজিটিভ দেওয়া আছে। আচ্ছা আপনারা লেখেন ডায়োডের পি সাইড যেটা, এইটা যেটা, এটাকে বলা হয় অ্যানোড। আজকে থেকে লেখেন, এটাকে বলা হয় অ্যানোড। ডায়োডের পজিটিভ সাইড যেটা, সেটাকে বলা হয় অ্যানোড। লিখেছেন? জি ANODE, অ্যানোড। আর এই যে যেটা খাড়া একটা চিহ্ন দেয়া আছে, এটা কি সাইড আমি বলি? নেগেটিভ, তাই তো? এন সাইড, ক্যাথোড। তাহলে এটাকে ক্যাথোড বলা হয়, ক্যাথোড। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই যে রিজিয়নটাকে বলা হয় ব্রেকডাউন রিজিয়ন। ব্রেকডাউন ব্রেকডাউন রিজিয়ন। এখানে ব্রেকডাউন ভোল্টেজ, এই যে ভোল্টেজটা যেটা যার জন্য হচ্ছে এই কারেন্টটা ফ্লো করছে, তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হচ্ছে। ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, আরো জিনিসপত্র মেটেরিয়াল আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিশ্রম করে আজকে রাতে খাটাখাটনি করে আপনাদেরকে রেডি করে দেবো। খুব পরিশ্রম সাধ্য জিনিস, যার জন্য দেরি হচ্ছে। এবার এই যে দিকটা, পজিটিভ দিকটা, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস দিলে ডায়োডটা যে ব্যবহার করছে সেই ক্যারেক্টারিস্টিক, সেই চরিত্রটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে? জি স্যার। তো আমি যদি কোনো প্রকারের পরীক্ষায় বলি ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক, ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিকটা দেখান, এইটুকু দেখাবেন, ঠিক আছে? জি 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 আর রিভার্স ক্যারেক্টারিস্টিক হলে এইটা দেখাবেন, ঠিক আছে? জি স্যার। আবার বলে দেবেন এটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। হ্যাঁ, ওকে। এখানে স্যাচুরেশন কারেন্ট। নেই, আমি তো পড়িয়েছি তো, দেবেন। এখানে পূর্ণ ব্যাখ্যা দেয়া আছে, অঙ্কে যাবেন না, অঙ্কের কোনা দিয়ে পালিয়ে যাবেন, এইটুকু। আর পড়াশোনা করার দরকার নেই আজকে, করেন, আমি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দান বেরোনোর আগে শুনুন, জি স্যার। আপনারা গ্রুপে ঢুকতে গেলে কোনো সমস্যা হলে, গ্রুপে কোনো কিছু না দেখতে হলে আমাকে তখনই ফোন করবেন, পার্সোনালি ফোন করবেন, তারপর আমি ঠিক করবো। আরেকটা কথা, ট্রিপলি অনলাইন ক্লাসেস ট্রিপলি 11 ফালতু কথাবার্তা এখন লিখবেন না, আমাকে অন্যান্য স্যাররা কথা শোনাবে, বুঝতে পারছেন? আমি মানিজ্যদের টানে পড়ে যাব। ওটা আরো কিছু স্যার আছে, তারাও দেখেন, বুঝতে পারছেন? জি স্যার। ওখানে ফালতু কথাবার্তা বললে ওটা খুব এমার্জেন্সি একটা জায়গা, যেখানে আমি ক্লাসের একটা লিংক দিলাম, কিন্তু হ্যাঁ না ইয়েস ভেরি গুড হ্যাঁ একটা কথা বললে তার নিচে লাভ লাইক একসাথে ওইটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন। কিন্তু আপনি কটা বড় বড় লাইক দিলেন বা স্যার ক্লাস হবে বলতে 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 গেলে, তখন অন্যান্য টিচাররা আমাকে, এর আগে রমজান ভাই আমাকে বলেছে যে আপনার স্টুডেন্টদের বলেন ওখানে এত বেশি প্রশ্ন করতে মানা করবেন, কারণ আমাদের ভাইস চেয়ারম্যান স্যার থাকে, এটা আমাদের মান ইজ্জতের বিষয় হয়ে যায়। আর ওই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওখানে আমরা ফালতু কথা বলবো না। ফালতু কথাবার্তা যেগুলো আছে, আমরা যেগুলো কমেন্ট, ফালতু কথা অবশ্যই না, আমরা যেগুলো শেয়ার করবো, যেগুলো পার্সোনাল কথাবার্তা, স্টুডেন্ট টিচারের কথাবার্তা হবে, আপনি গ্রুপে চলে আসবেন। রবীন্দ্র মৈত্রী ট্রিপলি ক্লাব যে গ্রুপটা আছে, ওই গ্রুপে এসে আমরা ওই কথাগুলো বলবো। অবশ্যই ওই চ্যাটিংটাতে খুব ইম্পর্টেন্ট জায়গা ওইটা। জি জি আমি বুঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ তাহলে বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যার যা সমস্যা হবে আমাকে ফোন করবেন, আমাকে মেসেজ করবেন, যে করে হোক ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।